ওকে, তো আজকে হচ্ছে আমাদের বিজনেস টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্সের চ্যাপ্টার 2 এর ক্লাস। আমাদের চ্যাপ্টার 1টা শেষ হয়েছে, তো যথারীতি 2 এর শুরুয়াত। আসেন, আমরা সবাই জানি যে আমাদের এখানে যারা পড়তেছেন বা আগামীতে থাকবেন তারা অবশ্যই একটা হাইলাইটার নিয়ে বসবেন, যাতে করে আমি যা যা কিছু দাগাবো সেগুলো দাগাইতে পারেন, আর যা কিছু আমি বলবো সেটা মন দিয়ে শুনতে পারেন। এক্সট্রা কোনো কিছু করতে হবে না। ম্যানেজমেন্ট মিনস গেটিং থিংস ডান টু আদার পিপল। তার মানে হচ্ছে ম্যানেজমেন্ট বলতে বোঝানো হচ্ছে যখন অন্য কাউকে দিয়ে কোনো কিছু কাজ করানো হবে সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের একটা পুরো রূপ আছে। ম্যানেজমেন্টের পূর্ণ রূপ কে পারেন বলেন তো? আমি জানি না এখানে লেখা আছে কিনা, কিন্তু এটা আমরা অনার্সে বা ইন্টারে পড়ে আসছি। ম্যানেজমেন্টকে পূর্ণ রূপ কি বলেন তো? ভাই পড়ছিলাম যে হুম, ভুলে গেছেন? আচ্ছা, আর কেউ কেউ বলতে পারবেন? যে বলতে পারবে তার পুরস্কার আছে, যান। ম্যানেজমেন্টের পূর্ণরূপ হলো ব্যবস্থাপনা তো, কারণ না মূলত না, এটা তো বাংলা, আপনি তো ম্যানেজমেন্টের বাংলা বলছেন। আছে। আমি বলছি ম্যানেজমেন্ট এটা একটা পূর্ণ রূপ আছে। কে বলতে পারবে? যে বলতে পারবে বলেন। বলতে পারলে পুরস্কার আছে। মনে পড়তেছে না, বাট আমার থিঙ্কিং মাথার মধ্যে কাজ করতেছে যে আই থিঙ্ক পারি এটা, কিন্তু মনে আসতেছে না। কেউ পারেন এরকম আছেন? বলে দেন, যার যেটা মাথায় আসে বলে দেন। আচ্ছা বুঝছি, কেউ বলবে না। কেউ পারেন না আপনারা? পুরস্কার দিয়েও বলছি তাও বলতে পারতেছেন না, কি কমু। একটু আন্দাজে ভুল হইলে ভুল বলেন, তাও তো একটা বলি দেন যে হ্যাঁ এটা হইতে পারে। ভাইয়া কোনো নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য কাউকে কাউকে না না দিয়ে না না না, আমি বলছি ম্যানেজমেন্টের পূর্ণ রূপ। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে আইসিএবি, কেমন? আইসিএবি এটা একটা পূর্ণ রূপ আছে না? জি জি তো ম্যানেজমেন্টের একটা পূর্ণ রূপ আছে। এটা পাই নাই। এটা fine। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ম্যানেজমেন্টের পূর্ণরূপ হচ্ছে ম্যানেজ ম্যান ট্যাক্টফুলি। কি? এই যে এখানে হচ্ছে যে ম্যানেজ, দাঁড়ান, ম্যানেজ, দেন হচ্ছে যে ম্যান, আর টিতে হচ্ছে ট্যাক্টফুলি। বুঝছেন? এটা হচ্ছে ম্যানেজমেন্টের পূর্ণরূপ। তার মানে কি? ম্যানেজমেন্ট মানে হচ্ছে মানুষকে ট্যাক্টফুলি ম্যানেজ করা, এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। তার মানে নিজে না করে অন্যকে দিয়ে করানো হচ্ছে ম্যানেজমেন্ট। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, ওকে, তাহলে এবার আসেন, ম্যানেজমেন্ট মিনস গেটিং থিংস ডান, কোন একটা কাজকে করানো টু আদার পিপল, অন্যদের মাধ্যমে। ম্যানেজার্স অ্যাক্ট অন বিহাফ অফ ওনার ইন দ্য অর্গানাইজেশন। ম্যানেজার ওনারের হয়ে একটা অর্গানাইজেশনে কাজ করে। তো তাহলে ম্যানেজারকে আমরা কি বলতে পারি? এজেন্সি অনুসারে, এজেন্সি থিওরি বলে একটা কথা আছে, ওইটা অনুসারে ম্যানেজার কি তাহলে? এজেন্ট। এজেন্ট, আর ওই যে যেটা বলতো অন বিহাফ অফ দা ওনার অফ দা অর্গানাইজেশন, তাহলে প্রিন্সিপাল ওনারকে প্রিন্সিপাল ওনার হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল। আর এই যে ওনারের একটা ইচ্ছা আছে, ম্যানেজারের আর একটা ইচ্ছা আছে, দুইজনের ইচ্ছার মধ্যে যখন কি হয়, কনফ্লিক্ট থাকে, তখন ওইটাকে কি বলে? এজেন্সি থিওরি বলে। কি বলে? এজেন্সি এজেন্সি থিওরি। থিওরি। কারণ দুইজনের ইচ্ছা দুই রকম। ওনার চায় আমার টাকা পয়সা ইচ্ছা মতো হোক, আর ম্যানেজার চায় বা ম্যানেজমেন্ট চায় একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত, যেটা আপনার এর বেশি নিয়ে সে চিন্তা করে না। এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম, এটার আরেকটা নাম আছে, এটাকে কি বলে? স্যাটিসফাইং। হুম, রেশনাল বাউন্ডারি। স্যাটিসফাইং বলে ভাইয়া যেটা। রেশনাল বাউন্ডারি, আর সাথে আরেকটা আছে প্রফিট প্রফিট স্যাটিসফাইড। স্যাটিসফাইং। দুইটা জিনিস পড়ছিলাম তাই না? প্রফিট স্যাটিসফাইংটাই হচ্ছে রেশনাল বাউন্ডারি। বুঝছেন? ক্লিয়ার তো না? ওকে, এবার হচ্ছে কি, ম্যানেজমেন্ট গেটিং থিংস ডান থ্রু আদার পিপল, যেটা বলা হয়েছে ম্যাটক্ল্যাব এন্ড হেপার 1942-এ কথা। এরপর হচ্ছে যে এ সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট ফর দ্য কন্ট্রোল, এ সোশ্যাল পারফরমেন্স ফর দ্য অ্যারেঞ্জমেন্ট ফর দ্য কন্ট্রোল পারফরমেন্স। তার মানে কি, ম্যানেজমেন্ট হচ্ছে সেটা, ম্যানেজমেন্ট না সরি, এখানে অর্গানাইজেশনের কথা বলছে। অর্গানাইজেশন হচ্ছে সেটা যেটা কিনা একটা সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট, যেটার মধ্যে পারফরমেন্স কন্ট্রোল করা হবে কোনো একজনের দ্বারা, যাদের গোল থাকবে কালেকটিভ, মানে সবার গোল একই থাকবে। যেমন আমরা যদি বলি নোবেল প্রফেশনাল একাডেমি একটা অর্গানাইজেশন, হ্যাঁ। এই অর্গানাইজেশনের গোল কি?
পাস করানো। পাস করুন করা, স্টুডেন্ট। দ্রুত পাস করা, সবারই সিও হতে হবে নাকি? জি ভাই। পাস তো করতে হবে, দ্রুত করতে হবে, তাই না? এখন ধরেন যদি এমন হয় যে পাস করা কিন্তু আপনার বয়স হয়ে গেছে, ধরেন কথার কথা, এখানে তো বয়সের কোনো লিমিটেশন নাই, আছে নি? না। এখন আপনি পাস করলেন কিন্তু আপনার বয়স 95 বছর, তাইলে তো আর হইলো না, হইলো? না, না ভাই। তাহলে তো আপনার জীবন যৌবন সব এক জায়গায় শেষ হয়ে যাবে। আচ্ছা আসেন, দ্য ডেফিনেশন ইটসেলফ সাজেস্ট, তার মানে ডেফিনেশনে সাজেস্ট করতেছে অবজেক্টিভ হ্যাভ টু বি সেট ফর দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের জন্য অবশ্যই উদ্দেশ্য সেট করতে হবে। সামবডি হ্যাজ টু মনিটর প্রোগ্রেস এন্ড রেজাল্ট। তো এখানে কোন একজন ব্যক্তি থাকবে যে কিনা রেজাল্ট এবং প্রোগ্রেসটাকে মনিটর করবে, টু এনশিওর দ্যাট, এটা নিশ্চিত করতে অবজেক্টিভস আর মিট, অবজেক্টিভটা মিট হয়েছে, মানে যে অবজেক্টিভটা হওয়ার কথা ছিল সেটা পূর্ণ হয়েছে কি হয় নাই এটা দেখার জন্য একজন ব্যক্তি থাকবে। সামবডি হ্যাজ টু কমিউনিকেট এন্ড সাস্টেইন কর্পোরেট ভ্যালুজ, ইথিক্স এন্ড অপারেটিং প্রিন্সিপালস। কিছু থাকবে, কিছু ব্যক্তিবর্গ থাকবে, তারা কমিউনিকেট করবে এবং সাস্টেইন করবে। কোন কোন জিনিসগুলোকে কমিউনিকেট করা মানে কি তো বলবেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি কর্পোরেট ভ্যালু, ইথিক্স, অপারেটিং প্রিন্সিপালস, মানে আমরা কিভাবে প্রতিষ্ঠানটাকে পরিচালনা করব, আমাদের প্রতিষ্ঠান পরিচালনার কারণে অন্যের কি কোনো ক্ষতি হচ্ছে কিনা, বা আমরা আনইথিক্যাল কোনো কিছু করতেছি কিনা, এই জিনিসগুলাও কোনো না কোনো একজন ব্যক্তি থাকবে যে এই জিনিসগুলোকে দেখবে এবং যেটা কিনা ভালো এই জিনিসগুলোকে প্রচার করবে বা কমিউনিকেট করবে। somebody has to look after the interest of the organization's owner and other stakeholder। আবার কিছু সংখ্যক ব্যক্তি থাকবে, তারা কি করবে, তারা হচ্ছে অর্গানাইজেশনের যারা মালিক আছে তাদের ইন্টারেস্টটাকে দেখবে, সাথে আদার স্টেক হোল্ডার যারা আছে সবারটাকে দেখবে, মানে এক কথায় সকল স্টেক হোল্ডারদের বিষয়ের বা ইন্টারেস্ট সম্পর্কে তারা দেখবে। তো স্টেক হোল্ডার মানে কি ছিল? যাদের কোম্পানির প্রতি ইন্টারেস্ট থাকে। ইনডাইরেক্টলি হ্যাঁ, মানে কোম্পানির সাথে স্বার্থ সংশ্লিষ্ট সবাই, কোম্পানির সাথে স্বার্থ সংশ্লিষ্ট কি সবাই। Yes। মানে কোম্পানির কিছু হইলে যাদের বিন্দু মাত্র হইলেও ইফেক্ট পড়ে তারাই শেষ। বোঝা গেছে? জি ভাই। Okay, এবার ধরেন, আচ্ছা এবার আর ধরা লাগবে না, এটা একদিন বুঝাইছি, এখন আর এটা বুঝাতে পারবো না, আগের ক্লাসে আছে। এবার হচ্ছে যে ইন এ বিজনেস ম্যানেজার্স অ্যাক্ট আলটিমেটলি, তার মানে একটা ব্যবসায়ের ক্ষেত্রে ম্যানেজাররাই মূলত কি করে, কাজ করে অন বিহাফ অফ দ্য ওনার, ওনারের হয়ে বা ওনারের পক্ষে। এরপরে কি বলছে, ইন পাবলিক সেক্টর অর্গানাইজেশন ম্যানেজমেন্ট অ্যাক্ট অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। আর পাবলিক সেক্টরের ক্ষেত্রে করে কি, সরকারের হয়ে কাজ করে। পলিটিশিয়ানস ইন দ্য ডেমোক্রেসি আর ইন টার্ম অ্যাকাউন্টেবল টু দ্য ইলেক্টোরেট, যারা ডেমোক্রেসিতে আছে তারা মূলত কি করে, তারাই মূলত জবাবদিহি থাকে নির্বাচনের ক্ষেত্রে আর কি, মানে তাদের ভিতর থেকে কেউ না কেউ নির্বাচিত হয়। অর্গানাইজেশন মাইট বি সেট by the owners, তো অর্গানাইজেশনে মোর অফ দ্য অবজেক্টিভ অফ দ্য পাবলিক সেক্টর অর্গানাইজেশন মাইট বি সেট বাই ইটস ওনার্স, অর্থাৎ দ্য গভর্নমেন্ট। তার মানে কি, একটা ধরেন যেগুলো হচ্ছে পাবলিক সেক্টর অর্গানাইজেশন, তো পাবলিক সেক্টর অর্গানাইজেশনের মালিক কে, সরকার। তো তার মানে ওই সরকারের দ্বারা, অর্থাৎ এখানে মালিক যেহেতু সরকার, সরকারের দ্বারা ওইখানে জিনিসপত্রগুলো সেট করা হয়, শেষ। এবার আসেন পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, ডেলিগেশন। আমি ভিতরে যাওয়ার আগে এখানে একবার সুন্দর করে সবকিছুকে বলতেছি, মন দিয়ে শুনবেন। পাওয়ার মানে কি, এখানে এখানে সামনে গেলে অনেক এমসিকিউ আসবে এই জায়গা থেকে, কোয়েটসিভ পাওয়ার, রিওয়ার্ড পাওয়ার, লেজিটিমেট পাওয়ার, তারপরে এক্সপার্ট পাওয়ার, রেফারেন্ট পাওয়ার, নেগেটিভ পাওয়ার, এগুলো সব থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এখন এখানে আগে সবকিছুর একটা সামারি দিতেছি, দেখেন পাওয়ার মানে কি। পাওয়ার মানে হচ্ছে ইউ হ্যাভ দ্য রাইট টু ডু এনিথিং দ্যাট ইজ ইউর পাওয়ার, তাই না? বাট জি ডু ভাইয়া। সামথিং মানে যেটা আপনি করতে পারবেন, করার অধিকার আপনার আছে, এটা আপনার পাওয়ার, তাই না? জি ভাই। আচ্ছা, এবার হইলো কি, তার মানে এটা হচ্ছে অ্যাবিলিটি টু গেট থিংস ডান, এটাই হচ্ছে পাওয়ার। এবার অথরিটি কি, আচ্ছা আমি একবারে ডাইরেক্ট নিচে যেহেতু সংজ্ঞা দেয়া আছে নিচের থেকে বলেছি, তাহলে পাওয়ার ইজ দ্য অ্যাবিলিটি টু গেট থিংস ডান। তাহলে কোন একটা কাজ করার বা করানোর যাই হোক না কেন, এটা যদি অ্যাবিলিটি থাকে তাহলে এটা হচ্ছে আমার পাওয়ার, শেষ। আমি নিজে করতে পারলে আমার পাওয়ার, আমি অন্যের দিয়ে করাইতে পারলে আমার পাওয়ার, পাওয়ার না? জি করেন, এখন আপনারা যদি পাস করেন, পাস কি আমি নিজে করুম নি, আপনাদের পাস কি আমি করুম? না। কে আমাকে করবো? তো আমরা করবো। আপনারা করবেন, তাই না? মানে সৃষ্টিকর্তা দিবে, আপনারা করবেন। তো তাইলে আপনারা যদি পাস করেন, আপনাদেরকে পাস করানোর ক্ষমতা আমার আছে নাকি নাই? আছে। আছে। নাকি তাইলে বলবেন যে ভাই এটা তো আমি পাস করছি, আপনার কি ক্ষমতা? না না অ্যাডভান্টেজ আপনি পড়াইছেন। প্রথমত হচ্ছে মহান সৃষ্টিকর্তার ক্ষমতা আছে, এটা স্বীকার করতে হবে। সেকেন্ডলি কি আপনার নিজের ক্ষমতা আছে। আগে আপনি যদি এখানে পড়ে থাকেন, আমার তো বিন্দু মাত্র হইলেও ক্ষমতা আছে নাকি? জি ভাইয়া। জি ভাইয়া।
হ্যাঁ, এখন আপনি যদি পরে অস্বীকার করেন আমি নোবেল স্যারে চিনি না, এরকম অনেকে আছে, তো এক্ষেত্রে এটা হইতেই পারে, কোনো ব্যাপার না। কারণ এটা পূর্বে ছিল, বর্তমানেও থাকতে পারে, ভবিষ্যতেও থাকতে পারে, এগুলা থাকবেই, এটা বলে কোনো সমস্যা নাই। এখন আসেন পরে আসি। তো যে যারটা স্বীকার করবে, সৃষ্টিকর্তা বলে একজন থাকবে, এটাই হচ্ছে বিষয়, শেষ। থাকবে, আছে এবং আগেও ছিল। এবার আসেন, অথরিটি কি? অথরিটি ইজ দ্য রাইট টু ডু সামথিং অর টু রিকোয়েস্ট সামথিং ইউজ টু ডু ইট। তার মানে কি, অথরিটি হচ্ছে সেটার অধিকার, কোনো কিছু করার অধিকার, অথবা টু রিকোয়েস্ট সামওয়ান ইউজ টু ডু ইট, তার মানে অথবা অন্য কাউকে আপনি আনতে পারবেন। অথরিটি মানে কি, হয় আপনি নিজে করবেন, না আপনি আরেকজন না আনতে পারবেন, এটাকে বলা অথরিটি। ঠিক আছে, পাওয়ার হচ্ছে অ্যাবিলিটি, আর অথরিটি হচ্ছে রাইট। তার মানে কোন জিনিসটা আগে আসে, মানে কোন জিনিস, অর্থাৎ অথরিটির জন্য পাওয়ার লাগে না পাওয়ারের জন্য অথরিটি লাগে? অথরিটির জন্য পাওয়ার লাগে। ক্লিয়ার তো না? জি। জি ভাইয়া। এখন যদি কারো পাওয়ার থাকে, সে যদি আপনাকে দেয় যে ঠিক আছে তুমি এটা করতে পারো, তাহলে আপনি অথরিটি পাইবেন, তাই না? তার মানে পাওয়ার যেখানে আছে সেখানকার পারমিশন আপনার লাগে অথরিটি পাইতে হইলে, ঠিক কিনা? জি। ওকে, এবার কি হচ্ছে রেসপন্সিবিলিটি? রেসপন্সিবিলিটি ইজ অব্লিগেশন, এটা হচ্ছে একটা দায়বদ্ধতা, that someone has to do the things that the person in authority over them has required। তার মানে কি, আপনার ধরেন আপনাকে অথরিটি দেওয়া হয়েছে, যখনই আপনাকে অথরিটি দেওয়া হয়েছে ইউ আর রেসপন্সিবল টু ডু দ্যাট। তার মানে কি, আপনাকে আমি বললাম, ধরেন পাওয়ার আছে আমার, আমি আপনারে বললাম যে ঠিক আছে আপনি কালকে অ্যানাউন্সমেন্ট করে দেন যে কালকে আমি ক্লাস নিব না, কথার কথা। এবার আপনি একটা মেসেজ দিয়ে দিচ্ছেন, নোবেল ভাইয়া বলছে আপনি ক্লাস নিবেন, মানে আজকে উনি কালকে ক্লাস নিবে না। আমি যে আপনাকে বলছি আপনি করে দেন, এটা হচ্ছে আমি আপনাকে অথরিটি দিছি। কি দিছি? অথরিটি দিছেন। অথরিটি দিছি, পাওয়ার ছিল আমার, আমি আপনাকে অথরিটি দিছি। এবার যখনই আমি অথরিটি দিছি, তখন আপনার মধ্যে রেসপন্সিবিলিটি বর্তাইছে। কিসের রেসপন্সিবিলিটি? পোস্ট দেওয়ার। পোস্ট দেয়ার, মানে আপনি পোস্টটা দিবেন। এবার ধরেন পোস্ট দিতে গিয়ে আপনি যদি ভুলভাল করেন, আমি আপনাকে কইছি কোন দিন, কালকে। কালকে ক্লাস নিব না, আপনি যদি লিখি দেন যে ভাইয়া বলছে পরশু ক্লাস নিবে না, এরকম কিছু লেখেন, তার মানে কি ইউ আর অ্যাকাউন্টেবল ফর দিস। লাইক আপনি এবার ধরেন রেসপন্সিবিলিটি যখন আপনাকে দেওয়া হয়েছে, এখানে যদি কোনো কিছু আপনি মিস্টেক করেন বা ওই যে বেঞ্চমার্ক অনুযায়ী আপনি না করেন, তখন সেক্ষেত্রে আপনি যে আমাকে ওইটার কৈফিয়ত দিতে হবে, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টেবিলিটি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার অ্যাকাউন্টেবিলিটির পর আসতেছে কি ডেলিগেশন। ডেলিগেশন মানে কি? ডেলিগেশন মানে হচ্ছে যে কাউকে কোনো একটা কিছু করার জন্য রেসপন্সিবিলিটিকে ভাগ ভাগ করে দেয়া, এটা হচ্ছে ডেলিগেশন করা। ক্লিয়ার? জি ভাইয়া। আমরা কি এগুলো সব বুঝতে পারছি তাহলে? পারছি। ভাইয়া অ্যাকাউন্ট ভাইয়া একটা একটা উদাহরণ Delegation দিয়ে দ্বারা আরেকটু একটু বলতেন। বোঝান ভাইয়া, তাইলে একটু মানে মাথায় ভালো থাকবে। আচ্ছা, ওই যে আমি তো Delegationটা। কথা বললাম যে আমার এখানে পাওয়ার আছে, যে আমি বলতেছি ক্লাস হবে কি হবে না, এটা বলার অধিকার কার? আপনার। আমার আছে। এবার আমি এটা বলার পরে আমি ধরেন অসুস্থ, এখন আমি ধরেন তামিদ ইমন ভাইরে বললাম যে ভাই আপনি একটা কাজ করেন, আপনি গ্রুপে জানাইয়া দেন। তাহলে আমি যে ওনাকে জানাইয়া দেওয়ার জন্য পারমিশনটা দিছি, এটা হচ্ছে অথরিটি। এটা কি? অথরিটি। অথরিটি। এবার অথরিটির পরে হচ্ছে উনি এবার কি করছে, অথরিটি পাওয়ার সাথে সাথে ওনার মধ্যে একটা দায়িত্ববোধ চলে আসছে যে ওনার এখন গ্রুপে মেসেজ দিতে হবে। ঠিক আছে, এখন জি। এটা হচ্ছে না, মানে আমি অথরিটি দেওয়ার সাথে সাথে যেটা হইলো, এটা হচ্ছে কি রেসপন্সিবিলিটি। ওকে, এবার উনি রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে ধরেন কোনো কারণে 19-20 করে ফেলছে। কি করছে? কোনো ভুল 19-20 করে করতে। ফেলছে। 19-20 মানে কি আপ ভুল। টু দা মার্ক হয় নাই, যেটা আমি তার থেকে এক্সপেক্ট করছি। তখন আমি তাকে জিজ্ঞেস করবো না যে কি ভাই আপনি জি। কেন এরকম করলেন? তাহলে এটা সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কি অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি। আর ডেলিগেশন মানে কি? ডেলিগেশন মানে হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি অথরিটি যদি আপনি কাউরে ভাগ ভাগ করে দেন, তখন সেটাকে ডেলিগেশন বলে। আমি ওনাকে যে কাজটা দিছি এটাও ডেলিগেশন। আর উনি যদি কোনো কারণে বলে যে ঠিক আছে নোবেল ভাই তো আমাকে দায়িত্ব দিছে, তো এর মধ্যে আমি কি করতেছি, এক গ্রুপে জানামু, ধরেন আমার ধরেন 4টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কথার কথা, আমার 4টা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে 2টা গ্রুপে ইমন জানাইবো, আর 2টা গ্রুপে দেখা গেছে সাব্বির আহমেদ জানাইবো। ঠিক আছে, এই যে 2 জনের মধ্যে তারা ভাগ করে নিছে যে আপনি এই 2টাতে জানান, আমি এই 2টাতে জানাই, এটা হচ্ছে ডেলিগেশন। বুঝছেন? জি ভাইয়া। বন্টন করে নেওয়া। ক্লিয়ার ভাইয়া, এবার ক্লিয়ার। ওকে, এবার চলে আসেন, এবার আসেন পাওয়ারের মধ্যে আমাদের কিছু বিষয় আছে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষার আসতে, আপনাদেরও আসবে, আগামীতেও আসবে। এবার আসেন, পাওয়ারকে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা হয়েছে, এখন আমরা এগুলা জানবো।
তো আমি সরাসরি আমাদের একাডেমির উদাহরণ দিচ্ছি যাতে করে আপনাদের মাথায় খুবই ভালো করে ঢোকে, ঠিক আছে? ভাইয়া তারপরে একটা কোশ্চেন। ডেলিগেশনটা একবার বলবেন, হুম ডেলিগেশনটা আরেকবার বলবেন। ডেলিগেশন মানে হচ্ছে যখন কাউকে কোনো একটা কাজের মানে অথরিটি দিয়ে দেওয়া হয়, কেমন, এরপরে ওই অথরিটি অনুসারে যখন কাজ ভাগ ভাগ করে দেওয়া হয় সেটাকে ডেলিগেশন বলে। এখন এটা ভাগ করে দেওয়া হইতে পারে, সে একাও করতে পারে। তা আমি যেহেতু তাকে এই কাজের দায়িত্ব দিয়ে দিছি, এটাই হচ্ছে তার আমি ডেলিগেট করে দিছি। বুঝতে পারছেন? জি তাহলে ধরেন আমি একজনকে কাজটা বলেন। অথরিটি আর ডেলিগেশনের মধ্যে তফাৎ কি তাইলে? সেমই তো। আচ্ছা, হ্যাঁ দেখতে সেম মনে হইতেছে, কিন্তু অথরিটি মানে হচ্ছে যে তাকে একটা অধিকার দেওয়া হয়েছে, আর ডেলিগেশন মানে হচ্ছে যে তাকে রেসপন্সিবিলিটি অথরিটি সবই যখন দিয়ে দেওয়া হয় তার মানে তাকে ডেলিগেট করা হয়েছে। অথরিটি দিলে সে কাজ করবে এমন না, সে আরেকজনকে দিয়েও করাইতে পারে, কিন্তু ডেলিগেট করা মানে হচ্ছে সে কাজ করতেছে, মানে সে সরাসরি কাজে নিয়োজিত আছে। আচ্ছা মানে বুঝছি। অথরিটিটাকে যখন মানে ভাগ ভাগ করে সেগ্রিগেট করে দেওয়া হয় ওইটাকেই মানে ডেলিগেশন বলে। ডেলিগেশন বলা হচ্ছে, হ্যাঁ। ভাইয়া Clear? হোয়াট নিডেড ফর ইফেক্টিভ ম্যানেজমেন্ট, এটা একটু আবার একটু বুঝিয়ে দিবেন। কোনটা? 2.1 এ নিডেড ফর ইফেক্টিভ ম্যানেজমেন্টটা, এটা এটা বলছে দরকার যে নেই? হ্যাঁ না না দরকার নেই, আর আমি তাও একবার বলে দিচ্ছি, বলছে যে কোন জিনিসটা ইফেক্টিভ ম্যানেজমেন্টের জন্য দরকার। কোন জিনিসটা দরকার বলেন তো? ম্যানেজমেন্টের দরকার বিজনেস হ্যাভিং নাম্বার না না ডিসকাস। না না না। প্রথম কথা হয়েছে ইফেক্টিভ ম্যানেজমেন্টের জন্য একজন ইফিশিয়েন্ট ম্যানেজার দরকার সবার আগে, তাই না? জি তাই না? ধরেন বাকি সব ঠিক আছে কিন্তু ম্যানেজারই ঠিক নাই, তাইলে কি আপনার হুম, ম্যানেজমেন্ট ইফেক্টিভ হইব? না এখন আমি যদি আপনারে বলি যে ভাত খাওয়ার জন্য কি আগে দরকার, তাহলে বলেন তো কি আগে দরকার, উত্তর দেন। ভাত রান্না করা দরকার। হ্যাঁ ভাত রান্না দরকার ভাই। এক্স্যাক্টলি। তো আমি যদি বলবো যে ভাত খাওয়ার জন্য আগে ভাত দরকার, ঠিক কিনা? জি আচ্ছা ভাত ধরেন জি ভাই। ভাতের বাইরে আর কি দরকার? রান্না তো করা দরকার, ভাত রান্না না করলে কেমনে ভাত পাবেন? আচ্ছা ভাই, ভাত রান্না করা দরকার মানে তো ভাত হইছে, মানে তো রান্না করেই ভাত হইছে নাকি? আমরা রান্না না করে অর্ডার করেও তো খাইতে পারি, সমস্যা কি? হ্যাঁ অর্ডার করিও তো খাইতে পারে, তো এই যে সলিউশন আছে, তাই না? এখন এবার আমি যদি বলি যে আমি আমার একটু বলতে দেন কেমন, ভাত খাওয়ার জন্য এখন আপনি যদি বলেন যে আপনি যদি বলেন যে ভাত খাওয়ার জন্য, সুব্রত কি বলছেন? ভাত খাওয়ার জন্য গালে দেওয়ার জন্য হ্যান্ড দরকার, হাত। হ্যান্ড মানে হাত। এক্স্যাক্টলি। এখন আপনি যে হ্যান্ড দরকার বলছেন, হ্যান্ডও দরকার না, আমি জানতাম এগুলো অনেকে করবো। অন্য কেউ খাওয়া দিল। হ্যাঁ তাহলে ভাত খাওয়ার জন্য দরকার আছে ভাত, আর আছে গাল। কি দরকার? মুখ দরকার। বুঝেন না? দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে ভাত, একটা হচ্ছে আপনার গাল, মানে মুখ খোলা থাকতে হইব, তাহলে ভাত খাইবেন কেমনে, তাই না? Yes. বুঝা গেছে? তো তার মানে হচ্ছে কি যে আমার ইফিশিয়েন্ট ম্যানেজমেন্টের জন্য সবার আগে যেটা দরকার এটা হচ্ছে একজন, মানে ইফেক্টিভ ম্যানেজমেন্টের জন্য দরকার ইফিশিয়েন্ট ম্যানেজার। যদি ম্যানেজার না থাকে তাইলে তো ম্যানেজমেন্ট হইব কেমনে? এখন কথা হচ্ছে যে আপনি বলবেন যে ভাই ধরেন ধরেন আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন, কেমন, ধরেন আপনি যদি বলেন যে ভাই তাহলে আপনার প্রতিষ্ঠানে কি ম্যানেজার আসেনি, উত্তর কি হবে বলেন তো? আছে ভাই। আছে আছে, আপনি সব। আমি ম্যানেজার, এক্স্যাক্টলি। এখন বিষয়টা হলো এমন যে এই কথা তো বলে নাই যে ম্যানেজিং ডিরেক্টর কিংবা যে এমডি, যে সিএফও, যে সিইও, সে কি ম্যানেজার হইতে পারে না? অবশ্যই এক পারে ভাই। মালিকানা পারে ভাই। প্রতিষ্ঠান যখন হয় তখন তো সেই সবকিছু হত্যা কর্তা যা আছে সবকিছু সে না, তাইলে তাইলে সেই তো ম্যানেজার। তো তার মানে হচ্ছে কি যে একটা ইফেক্টিভ ম্যানেজমেন্টের জন্য সবার আগে যা দরকার তা হচ্ছে ম্যানেজার, শেষ। এবং সেটা ইফিশিয়েন্ট ম্যানেজার হইতে হবে, তার মধ্যে তা দক্ষ হইতে হবে, স্কিলফুল হইতে হবে। যদি সেটা হয় তাইলেই ইফেক্টিভ হইব, আর নাহলে ভিতরে সবকিছু একদম যা ইচ্ছা তা হয়ে যাক কিন্তু ম্যানেজারই ঠিক নাই, তাহলে কখনো ইফেক্টিভ ম্যানেজমেন্ট হবে না। এটাই হচ্ছে হোয়াট ইজ নিডেড ফর ইফেক্টিভ ম্যানেজমেন্ট। ক্লিয়ার এবার? বুঝছেন? জি দাদা বুঝছি। হুম। এবার আসেন পাওয়ারে আসেন, এটা বেশি গুরুত্বপূর্ণ। দেখেন বলছে কি, বলতে যে দ্য পাওয়ার অফ ফিজিক্যাল ফোর্স অর পানিশমেন্ট, ফিজিক্যাল পাওয়ার ইজ দেয়ার ইন বিজনেস বাট ইন্টিমিডেশন মে ফিচার, অর্থাৎ ওয়ার্ক প্লেস বুলিং। এক কথায় কোয়েরসিভ পাওয়ার হচ্ছে শাস্তি দেওয়ার ক্ষমতা। কি? শাস্তি দেওয়ার ক্ষমতা।
শাস্তি দেওয়ার ক্ষমতা। এখন ধরেন কথার কথা, আপনার আব্বু আম্মু আপনাকে আমার কাছে পড়তে দিছে, কইছে যে মাস্টার শুনেন, আমার পোলার হাড্ডি শুধু আমার, গোস্ত সব আপনার, ধরেন এই কথা বলে দিল, তো তার মানে কি আমি কি আপনার ইচ্ছা মতো ফিরতে পারুম না? জি ভাইয়া। মানে যদি এটা বলে আর কি, তাইলে তো ক্ষমতা তাইলে কি দিয়েছে। হইব? তাইলে এটা কি হইব? এটা হচ্ছে কোয়েরসিভ পাওয়ার। এখন এটা তো বর্তমানে করে না, তাই এই কথা বলছে যে এগুলা রেয়ার, ফিজিক্যাল পাওয়ার ইজ রেয়ার ইন বিজনেস। বিজনেসে কি আপনার ধরি মাইর দিবনি? ফিলোসফিতে না, মাইর তো দিব না, দিব না ভাইয়া। না ভাইয়া। না। তাইলে কি করবো? ওয়ার্কপ্লেস বুলিং করবো। দূর মিয়া, ফাউল কিছু করতে পারেন না, দূর মিয়া আপনারা কথা কন না, দূর মিয়া বোমা মারলেও আওয়াজ নাই। এই যে এগুলা যে বলা হয় না, এটাই হচ্ছে ওয়ার্কপ্লেস বুলিং, বুঝছেন? জি ভাইয়া। তাইলে এটা কোন ধরনের পাওয়ার? কোয়েসিভ পাওয়ার। কোয়েরসিভ পাওয়ার। ক্লিয়ার? তার মানে যে পাওয়ারের মাধ্যমে আপনাকে শাস্তি দেয়া হয়, সেটা বুলিং করে হোক, সেটা মারি পিটি হোক, সেটা কাটি হোক, যেভাবেই হোক, এটা হচ্ছে কোয়েরসিভ পাওয়ার। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। এবার হচ্ছে কি রিওয়ার্ড পাওয়ার বা রিসোর্স পাওয়ার। এখানে কি বলছে? যখন কোন একটা জায়গাতে আপনি কাউকে রিওয়ার্ড দিতে পারবেন বেসড অন কন্ট্রোল ওভার ভ্যালুড রিসোর্সেস। তার মানে কি, ধরেন আপনার কাছে রিসোর্স আছে, ধরেন কথার কথা নোবেল প্রফেশনাল একাডেমিতে কোন স্টুডেন্ট কি ডিসকাউন্ট পাবে নাকি পাবে না, কেউ কি পুরস্কার পাবে নাকি পাবে না, এটা ডিসাইড করে কে? আপনি। আমি করতেছি। তা তার মানে এখানে কি রিওয়ার্ড পাওয়ার হচ্ছে সেটা যেটার মাধ্যমে আপনি কাউকে পুরস্কৃত করতে পারেন। বোঝা গেছে? আপনার রিসোর্সের ইউটিলাইজ করে আপনি কাউকে পুরস্কৃত করতে পারেন, এই ক্ষমতা যদি আপনাকে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে আপনার রিওয়ার্ড পাওয়ার। এখন ধরেন কথার কথা, আমার এখানে একজন এমআই পড়াইতেছে, ধরেন আরেকজন ট্যাক্স পড়াইতেছে, উনি যদি বলে এর টাকা মাপ, আমি কি মাপ দিয়ে দিব? না আমি ভাইয়া। তো দিতাম না, তাই না? এখন দিমু নাকি দিলাম না, এটা কার বিষয়? আপনার। আমার বিষয়, তাই না? তো তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার রিওয়ার্ড পাওয়ার। ঠিক আছে? জি ভাইয়া। ভ্যালুড এবার হচ্ছে কি, রিসোর্সটা কি? এটা হচ্ছে আমার রিসোর্সের ভ্যালুটা, মানে হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানের রিসোর্সকে ইউজ করব কতটুকু, কোথায় করব, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমার রিওয়ার্ড পাওয়ার। যে ধরেন কেউ একজন, ধরেন কথার কথা, এখানে আমি ধরেন আমরা বলি না যে আমাদের একাডেমি না, আমি কিন্তু একটা কথা বলছি, আপনারা জানেন কিনা জানেন, আমাদের নোবেল ফাউন্ডেশনের নাম শুনছেন? জি ভাইয়া। শুনছেন? জি জি ভাইয়া শুনছি। ভাইয়া বলেছিলেন। নোবেল ফাউন্ডেশনে কি বলা আছে? মানে ওদের প্রথম স্টেপ কি? নোবেল ফাউন্ডেশন বা আমাদের প্রথম স্টেপ কি বলেন তো? এটা জানেন না? না ভাইয়া, এটা জানি না। না জানলে জেনে নেন। ধরেন কোন স্টুডেন্ট সে যদি প্রথমবার পরীক্ষা দিয়ে সিএল পিএল অথবা এল পাস করে, প্রথমবার পরীক্ষা দিয়ে, সে আমাদের স্টুডেন্ট হওয়া লাগবে না, আইসিএবির স্টুডেন্ট হইলেই হবে। সে যদি পাস করে, তার পরীক্ষার যে ফর্ম ফিল আপের ফি গেছে, এটা আমরা বিয়ার করব। বোঝা গেছে? এটা কে বলছে? নোবেল ফাউন্ডেশন বলছে, মানে আমিই বলছি। এখন ধরেন নোবেল ফাউন্ডেশন এই জিনিসটা দিবে, এটা কি আরেকজন বলতে পারবে যে আমি টাকা দিব? এটা কি বলতে পারবে না ভাইয়া। যে নোবেল ফাউন্ডেশন থেকে এই টাকা তাকে ব্যাক দেওয়া হবে? সে অন্য কেউ বলার অধিকার আছে? না। নাই। এটা আমার বলার অধিকার আছে। রিসোর্স কার? টাকা কার? আপনার। আপনার। তো আমার টাকা আমি দিব, এটা তো আমারই কইতে হইব নাকি? আরেকজন কইতে পারবো? না না, ভাইয়া। এটা হচ্ছে আমার মানে রিওয়ার্ড পাওয়ার, যেটা আমি আমার রিসোর্স কে অন্যকে দিতে পারবো বা পারবো না, এটা আমার ডিসিশন। বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এবার আসেন লেজিটিমেট পাওয়ার। এটাতে কি বলছে? অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকুলার পজিশন ইন দা অর্গানাইজেশন। তার মানে এটা হচ্ছে কি, আপনার অর্গানাইজেশনের পজিশন থেকে আপনার যে পাওয়ার আসে, সেটাকে লেজিটিমেট পাওয়ার বলে। ধরেন আমাদের এখানে এমআই ক্লাস কে নিবে? আমি কি নিব? আমি নিব না, আমি আগেই কই দিছি, তাই না? এখন ধরেন এমআই ক্লাস একজন আপু নিবে। এখন ধরেন হঠাৎ করে তন্ময় আহমেদ, আপনি বললেন যে ভাই আমি নিব, আপনি গিয়া কি এমআই ক্লাস নেওয়া শুরু করে দিতে পারবেন? না ভাইয়া। পারবেন না। আমি যদি আপনাদের বলি হ্যাঁ তন্ময় আহমেদ পাস করার পরে এখানে ক্লাস নিবে, কিংবা সাব্বির আহমেদ পাস করার পরে এখানে ক্লাস নিবে, আমি যদি এটা বলে দিই, তাইলে সে পারবে, তাই না? জি ভাইয়া। তো যখন সে তার পজিশনের বলে কোন একটা কাজ করার অনুমতি পায়, তখন তাকে লেজিটিমেট পাওয়ার বলে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাই। এবার আসেন এক্সপার্ট পাওয়ার। এখানে কি বলছে? বেসড অন এক্সপেরিয়েন্স, কোয়ালিফিকেশন এন্ড এক্সপার্টিজ। তার মানে যে ব্যক্তির এক্সপেরিয়েন্স আছে, কোয়ালিফিকেশন আছে এবং এক্সপার্টিজ আছে, তার বলে সে যখন কোনো কিছু করতে পারে, তখন সেটাকে এক্সপার্ট পাওয়ার বলে। তো এখন আমাদের এখানে এক্সপার্ট পাওয়ার কি আমার আছে নাকি নাই? আচ্ছা। আচ্ছা ভাই। আচ্ছা, তো তার মানে হলো এই যে এক্সপার্ট পাওয়ার হচ্ছে কি, ধরেন এক্সপেরিয়েন্স, আমি এই
7 ব্যাচ পড়াই আসছি, এটা 8 নাম্বার ব্যাচ পড়াইতেছি, পিএল এর একটা ব্যাচ পড়াইতেছি, দেখা যাক কি হয়। এরপরে কোয়ালিফিকেশন, কারণ কোয়ালিফিকেশনের দিক থেকে যদি আমার মনে হয় যে হয়তোবা আমার পিএল এ পড়ানোর কোয়ালিফিকেশন নাই, তাও পড়াইতেছি, প্রায় 20 থেকে 26 জন পড়তেছে। সো মানে এটা অর্থাৎ এখানে এমন না যে আপনার এখানে তিনোটাই শিখতে হইব, এখানে ওই বলছে কি এক্সপেরিয়েন্স, কোয়ালিফিকেশন অর এক্সপার্টিস। তা আমার এখানে কি কি আছে বলেন তো? ধরেন আমি পিএল পড়াচ্ছি, সিএল এ আমার তিনোটা আছে, আর পিএল এ কি কি আছে? এক্সপিরিয়েন্স আছে আর এক্সপার্টিস আছে। দুইটা আছে, এক্সপেরিয়েন্স আর এক্সপার্টিস আছে, জি। তাই না? বুঝতে পারছেন? তো তার মানে এটা হচ্ছে আমার কি জি। এক্সপার্ট পাওয়ার, বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে রেফারেন্ট পাওয়ার আর পার্সোনাল পাওয়ার। রেফারেন্ট পাওয়ার হচ্ছে সেটা যেটার মাধ্যমে আপনি কাউকে জায়গায় বসায় রাখতে পারেন, এটা হচ্ছে আপনার রেফারেন্ট পাওয়ার। এটা কি আমাদের আছে? আছে। এটা যেমন কি, এটা মানে হচ্ছে ধরেন আমি আপনাদেরকে যে এই যে ক্লাস শুরুর আগে কতক্ষণ বয়ান দিছি, তো এই যে আপনারা এতজন মানুষ এখন এখানে বসে আছেন, কেন আছেন? এটা তো বাইরে যেতে পারতেন, আরে দূর, ক্লাস তো শুরুই করে না, শুধু বয়ান দেয়, তাই না? এই যে আমার বয়ান আপনারা বসে বসে শুনতেছেন, এটাই হচ্ছে ক্যারিশমেটিক পাওয়ার, বুঝা গেছে? জি ভাইয়া। ক্যারিশমা। জি ভাইয়া। আচ্ছা। ওকে, কারণ দাদা আমাকে একটু নমস্কার। সময় দেন। দাদা কয়টায় ক্লাস শুরু হলো? 10:15 শুরু হয়েছে মনে হয়। ও আচ্ছা, অনেক সময় হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা আসেন। ভাইয়া ফোর্স অফ পার্সোনালিটি বলতে মানে পার্সোনালিটি বলে মানে পার্সোনালিটি দ্বারা ফোর্স করে ওই কাজটা করাই নিচ্ছে, এটা কি বোঝানো হচ্ছে? বেসড অন ফোর্স অফ পার্সোনালিটি, হ্যাঁ, মানে পার্সোনালিটির উপর জোরদার করে এই জি জিনিসটা আসে, পার্সোনালিটির উপর ভিত্তি করে এই জিনিসটা আসে, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। ওকে, এরপরে কি? এরপরে হচ্ছে যে নেগেটিভ পাওয়ার। নেগেটিভ পাওয়ার কি? টু দা পাওয়ার টু ডিসরাপ্ট অপারেশন। তার মানে কি, আপনি কোন একটা কিছু বন্ধ করে দিবার ক্ষমতা যদি আপনার থাকে, তখন এটাকে বলে নেগেটিভ পাওয়ার। এখন ধরেন নোবেল প্রফেশনাল একাডেমি কি থাকবো নাকি থাকবো না, এটা কি আমি বন্ধ করতে পারবো নাকি পারতাম না? পারবেন। পারবো। তার মানে এটা হচ্ছে আমার নেগেটিভ পাওয়ার। এখন বলেন তো এখানে কোন কোন পাওয়ারটা আমার মধ্যে নাই? ক্রোয়েশিপ পাওয়ার। যাদের অ্যাকচুয়ালি সবগুলোই আছে আপনার ভিতর। সবগুলাই আছে, কোয়েরসিভ পাওয়ার কেন থাকবো না? এই যে ক্লাসের শুরুতে যিনি বলছেন, আপনি কি ক্লাসের প্রথম থেকে ছিলেন নাকি ছিলেন না বলেন? না না, ভালো, গুড অ্যান্সার, আপনি উত্তর দিয়েছেন, এটা ভালো হয়েছে। কে বলছে কোয়েরসিভ পাওয়ার? আমি বলছি। আপনি বলছেন। আপনি কি প্রথম থেকে ছিলেন? হ্যাঁ ছিলাম। ছিলেন, তখন তো মানে আপনি কথাই বলেন নাই, বলছিলেন? হ্যাঁ আমি বলছিলাম কথা, কিন্তু ক্রোয়েশিপ আপনি পাওয়ার নাই। বলছিলেন কথা? ওই যে আমি জিজ্ঞেস করছি না কে কে গত ক্লাসের পড়া পড়ে আসেন নাই, তখন কথা বলছিলেন? না না তখন ছিলাম না। ও আচ্ছা, তখন ছিলেন না। আচ্ছা, তখন আমি অনেকরে খুব সুন্দর মতো পচাইছিলাম, ঠিক আছে? এই যে But- পচাইছি, এটাই তো আমার কোয়েরসিভ পাওয়ার, ওয়ার্কপ্লেস বুলিং, না স্যার, এটা আছে না, এটা থেকে তো এটা। বুঝছেন? যেমন ওই যে না। ওয়ার্ক প্লেস বুলিং, ধরেন কেউ ক্লাসে আসছে, ওমা আপনি কই আছিলেন? কি ভাই আপনি কি ঘুমাই গেছেন? কি সারাদিন ঘুমাইলে চলবো? না পড়ায় মন ভাইয়া, লাগবে না? ওটা তো ফিজিক্যাল পানিশমেন্ট, ওইটা তো নাই, আপনি তো মেন্টাল না না, পানিশমেন্ট। কে বলছে? এই যে পিছনে লেখা আছে না ওয়ার্ক প্লেস বুলিং, ওয়ার্ক আচ্ছা দাদা, আছে। মোটিভেশনও দিছেন। না, আমি মোটিভেশনও দিছি, সেটা তো এসে আমার ক্যারিশমেটিক পাওয়ারে চলে গেছে, বুঝেন নাই? যেটা আমি মোটিভেশন দিছি ওইটা গেছে ক্যারিশমেটিক পাওয়ারে, আর যখন আমি পচাইছি তখন গেছে কোয়েরসিভ পাওয়ারে, বুঝছেন? জি জি। ভাইয়া বলছি। ক্লিয়ার? ভাই, এবার ক্লিয়ার হয়েছে? নেগেটিভ নেগেটিভ পাওয়ার আর লেজিটিমেট পাওয়ারটা কি কাছাকাছি হয়ে গেল না? না না, একটা হইছে লেজিটিমেট পাওয়ার, হইছে যে আপনি আপনার পজিশনের বলে কাজ করতে পারেন, আর নেগেটিভ পাওয়ার হইছে এটা শুধু বন্ধ করার পাওয়ার। নেগেটিভ বললে শুধু বন্ধ করা বলে, আর আর লেজিটিমেট হলে এখানে লেজিটিমেট পজিটিভ পাওয়ার নেগেটিভ মানে দুইটাই ধরেন হতে কথার পারে। কথা, আমার এখানে ধরেন এফএআর ক্লাস নিচ্ছেন একজন এসিএ ভাইয়া, এফএম ক্লাস নিচ্ছেন একজন এসিএ ভাইয়া। এখন এসিএ তো বাংলাদেশে অনেকেই আছে, এখন সবাই কি এসে টুস করে বলবো যে আমি এখন কালকে থেকে এখানে ক্লাস নিব? এটা কি সম্ভব? না। না, আমার সাথে যার কথা হয়েছে উনিই তো এখানে ক্লাস মানে নেবেন, ভাইয়া তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে নেগেটিভ পাওয়ার যেটা ওটা হচ্ছে আপনি বলতে পারেন যে কালকে থেকে এমআই ক্লাস হবে না, আর হ্যাঁ, লেজিটিমেট পাওয়ারটা হচ্ছে আপনি সাপোজ কালকে থেকে বলতে পারেন যে কর্পোরেট ল হয় না, এটা নেক্সট থেকে হবে।
হ্যাঁ মানে আমি যদি টোটালি অপারেশন বন্ধ করে দিই, মানে ডিসরাপ্ট করা, এটা হচ্ছে নেগেটিভ পাওয়ার। যে ধরেন এমআই কোর্সটা আমরা বন্ধ করে দিব, হইলো না, কথার কথা আমরা করতাম না, মানে একটা জাস্ট উদাহরণ দিছি আর কি। যেমন এই যে এবার আমাদের মানে আমাদের টোটাল 17 সাবজেক্টের মধ্যে এক বিষয় এবার হয় নাই, কোনটা? সেটা হচ্ছে কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস। এটা আগামীবার হবে, এবার হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা ওইভাবে করে রিসোর্স পারসন কাউরে এমনি ম্যানেজ করতে পারি না, টাইম লিমিটেশন হয়ে গেছে। তাই আমি বলছি যে আর এটা হবে না, শেষ। আমি আর না হলে ওই জন্য 16 সাবজেক্ট ওই আমাদের। হিসাবেই বললাম ভাইয়া, যেমন লেজিটিমেট পাওয়ার হলে আপনি সাপোজ নতুন করে বললেন যে আমি সি এর সাথে সিএম এরও ক্লাস নেবো, এটা আমার পজিশনাল পাওয়ার, আমি ডিসিশন নিতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, এটা আমি নিতে পারবো। তার মানে লেজিটিমেট পাওয়ারে পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে, কিন্তু আচ্ছা, নেগেটিভ নেগেটিভ পাওয়ারে পাওয়ার শুধু হচ্ছে শুধু নেগেটিভ বন্ধ এবং করার বন্ধ জন্য। করারই হইব। বোঝা গেছে? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম আর কি, যে নেগেটিভ পাওয়ারের কিছু জিনিস মানে এটা লেজিটিমেট পাওয়ারের মধ্যেও পড়ে, কিন্তু লেজিটিমেট পাওয়ার সম্পূর্ণ নেগেটিভ পাওয়ারের মধ্যে পড়ে না, বুঝছেন? জি মানে ওই যে একটা কথা আছে না, যে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনাই লেনদেন নয়, আছে না লেনদেন। একটা? জি তা জি ভাই, আপনি যখন কোন একটা ঘটনা লেনদেন হয়ে যাবে, আপনি কি ওইটাকে ঘটনা বলবেন না লেনদেন বলবেন? লেনদেন বলবো। লেনদেন বলবেন, তাই না? তো এখানেও সেম জি জিনিস, যেহেতু এটা নেগেটিভ পাওয়ার আপনি বুঝতে পারতেছেন, তাহলে এটা নেগেটিভই বলবেন, সেটা তার লেজিটিমেট পাওয়ার বলবেন না। ক্লিয়ার এবার? জি, ক্লিয়ার ভাই। সবাই কি ক্লিয়ার, না বাকিদের মাথা উল্টা ঘুরিয়েছে? না ভাই ক্লিয়ার। ওকে ওকে, এবার আসেন, এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু। এবার আসেন অথরিটি, এটা আগেই বলে ফেলছি, এখন শুধু দাগান। রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি সব বলা হয়ে গেছে, এখন শুধু দাগাইতে থাকেন। হ্যাঁ, উফ, দাগানো হইলে বলবেন যে হয়ে গেছে, কথা বলবেন। দাদা অ্যাকাউন্টেবিলিটি যদি একটু বলতেন, আরেকবার একটু বলতেন। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে যে আমাকে যখন রেসপন্সিবিলিটি দেওয়া হবে, তখন ওই রেসপন্সিবিলিটি অনুসারে আমার যদি জবাবদিহি করা লাগে না। ধরেন আপনারে আপনারে আপনার সিনিয়র বা আপনার ইনচার্জ আপনারে কাজ দিছে, দিছে না? কারণ হ্যাঁ। কাজ দেওয়ার জন্য আপনি কাজ করবেন, এটা হচ্ছে রেসপন্সিবিলিটি। কাজ করার পরবর্তী স্টেপ কি? এই কাজ আপনার সিনিয়রে যে বুঝাই দিতে হইব না? ফিডব্যাক দিতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে হ্যাঁ, ডান। এটা হইছে আপনার অ্যাকাউন্টেবিলিটি, বুঝছেন? কাজটা ভাই, করা হ্যাঁ দাদা হইছে বুঝছি। রেসপন্সিবিলিটি, আর করে গিয়ে সিনিয়রের কাছে বুঝাই দেয়া যে ভাই এখানে এটা করছি, যদি বলে এটা কেন হয়েছে, এবার আপনি তারা বলবেন ভাই এখানে তো এটা এই কারণে হয়েছে, এটা কেন হয় নাই, এটা এই কারণে হয় নাই। এই যে আপনি তারা বলতেছেন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টেবিলিটি। এখন আপনি কি সিনিয়রে বলবেন এটা হয় নাই আমার ইচ্ছা, আমি করি না, শেষ? এটা কইতে পারবেন? না না না। হ্যাঁ, তার মানে রেসপন্সিবিলিটি নিলে অ্যাকাউন্টেবিলিটি হইবই, এটাই হচ্ছে কথা। ক্লিয়ার? ভাইয়া, কোশ্চেন ওকে আসবে ওকে। কিভাবে? ওই আপনার সিনারিও দিয়ে বলবে কোন পাওয়ার, এমন? হ্যাঁ এইরকম, হ্যাঁ এগুলা আসলে সিনারিও দিয়ে কোশ্চেন কোনটা এটাই আসে, ঠিক আছে? তা আচ্ছা, আপনাকে পড়ে বুঝতে হবে যে এখানে কি কইছে, এটা কি আমার রেসপন্সিবিলিটি। যদি আপনাকে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে বলা হয়েছে, তখন এটা আপনার রেসপন্সিবিলিটি। আর কাজটা বুঝিয়ে দেওয়ার বিষয় বলা হয়েছে, কিংবা কোনো ভুল হলে সেটা আপনি তাকে আহ তার অ্যান্সার দিতে হবে, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টেবিলিটি। বুঝা অ্যাকাউন্টেবিলিটি। গেছে? জি ভাই। আচ্ছা দাদা, আপনি হলো কোশ্চিন আকারে আপনার কথা শোনা যাচ্ছে না, এক্সাম নেবেন না? এই আপনার কথা তো শোনা যাচ্ছে না। সিনারি আকারে স্ক্রিনের আকারে কি? বলছে যে এই দাদা শুনতে আবার পাচ্ছেন? বলেন, শুনি নাই। এই আকারে যে যেটা বললেন আমাদের সিনারি আকারে যে কোশ্চিন আসবে, আপনি হুম, এইভাবে আমাদের এক্সাম নেবেন না? মানে কোশ্চিন আমি তো এখন এমসিকিউ পর্যন্ত দিবেন না? এক্সাম নিই নাই ভাই, আমি এখন পর্যন্ত এক্সাম নিই নাই। না এক্সাম, দাদা আপনার একটা এক্সাম চালু করা উচিত এক্সাম দাদা। বলতে কি মানে কি করা উচিত? সিরিয়াসলি এক্সাম চালু করা উচিত। হ্যাঁ হ্যাঁ যেরকম হ্যাঁ। আমরা অনলাইনে ল্যাপটপে বসেই আমরা এক্সাম গুলো দিলাম, কিংবা আইসিইউ তে যেরকম রেজিস্ট্রেশন নাম মার্ক দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনছি শুনছি শুনছি, হ্যাঁ বলি আমরা বলি, মানে শুনে ঠিক শুনে করে শুনে নিই। শুনে 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 আমি বলি আমি জাস্ট একটা কথা বলি। এই হয়েছে হয়েছে, সব শুনছি, শুনেন শুনেন শুনেন, একটু মিউট রাখেন, এবার আমার তাহলে বলতে দেন। চলো। হ্যাঁ, ধরেন, ঠিক আছে ঠিক আছে, আপনি তো আমার কথা শুনছেন কিনা আমি জানি না, একটু মিউট রাখেন। হ্যাঁ, বললাম ধরেন ভাই আমার সব করার ইচ্ছা আছে, বুঝছেন? সব করতে হলে কি করতে হইব? প্রথমত আমার অনেক টাইম লাগবে, সৃষ্টিকর্তা কৃপায় আর্থিক দিক থেকে অনেক কিছু আছে, হ্যাঁ, কিন্তু আমার সময়ের দিক থেকে নাই। আমার নিজের পাশ করতে পারতেছি না, শুধু পড়ার টাইম পাইতেছি না, এই কারণে। বুঝতে পারছেন? আমি যে পরীক্ষাটা দিতে যাবো, আমি কি খালি চেহারা দেখাইতে যাবো? এটার জন্য তো যাওয়াই হয় না। এখন এই কারণে আমার বিষয়টা হচ্ছে না।
আদারওয়াইজ আমাদের এখানে আমার হাতে এমন এমন জিনিসপত্র পড়ে আছে যেগুলো আমি শুধু চালু করলেই শুধু নোট বের হবে, কিন্তু চালু করারও সময় পাইতেছি না। এবার বুঝতে পারছেন আপনি? মানে আমার যে করার ইচ্ছা নাই তা না, আমার প্রচুর ইচ্ছা আছে, কিন্তু আমার সময় নাই। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। এবং সৃষ্টিকর্তা কৃপায় আজ অব্দি যারা এখানে পড়ে গেছে তাদের এডিশনাল কিছুরও দরকার হয় নাই, এখানে পড়েই পাশ করে ফেলছে। মানে যা যা দাগানো হয়েছে, এই হয়েছে সে হয়েছে, না বুঝতে জিজ্ঞেস করছে, অধিকাংশ যারা পাশ করছে এটাই করছে। এমন না যে কোথাও গিয়ে প্র্যাকটিস করা লাগছে। ঠিক আছে, আমরা চেষ্টা করব একটা বই আনার, তবে আসবে কিনা এটা আমি বলতে পারতেছি না। এবারের পরীক্ষার আগে শুধু অ্যাকাউন্টিংটাই আসবে, এটা আমি যেহেতু কথা দিয়ে ফেলছি, সো এটা আসবে। আর কোনো বই আসবে কিনা প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য এটা আমি জানি না। আমি কি বুঝাইতে পারছি? বুঝি তবে আপনারা চাইলে একটা পাবলিকেশন আছে, বিআর পাবলিকেশন, ওইটা দেখতে পারেন প্র্যাকটিসের জন্য। কেমন? ভাইয়া বিজনেস ফিনান্সের জন্য আইসিএডব্লিউ টা দেখা কি মানে ভালো হবে? না 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 না, বিজনেস ফিনান্সের জন্য আইসিএডব্লিউ দেখা ঠিক হবে না। আমি বললাম তো যে আপনাদের যদি প্র্যাকটিসের অনেক বেশি দরকার হয়, আপনারা এই বিআর পাবলিকেশনটা দেখতে পারেন। ঠিক আছে, জি ভাই। এটা আপনারা দেখতে পারেন। এই আর কি, মানে ওরা হয়তো বা আপনাকে স্যাম্পল কপিও ওরা মানে চ্যাপ্টার আকারেও বিক্রি করে, আবার একসাথেও বিক্রি করে, তো আপনি ওইটা দেখতে পারেন। এই ভাইয়া আপনি দাদা যে এটা বই দেখাচ্ছিলেন 2581 পেজের, ওটা কোনটা? কোনটা? একটা 2581 পেজের বিজনেস ফাইন্যান্সের একটা বই দেখাইছিলেন। ওইটাই তো বিআর পাবলিকেশন। এবার এখানে বৈশা বৈশা পরীক্ষা দেন। আচ্ছা ঠিক আছে ভাই। 2500 পরীক্ষা, 2500 এমসিকিউ আছে, 2500। কি বলা 2500? 2500 পৃষ্ঠা এমসিকিউ আছে, সরি। জি জি। দরকার নাই ভাইয়া, ম্যানুয়াল পড়ে একবারে পরীক্ষার হলে গিয়ে প্র্যাকটিস করবো। এটাই বলতেছি, কারণ শুধু শুধু কেন মাথাটা নষ্ট করতেন বলেন? এখন যদি তাও চান, ওরা মনে হয় আবার এটাকে সামারি করেও বই বের করছে। হ্যাঁ, তো চাইলে দেখতে পারেন, মানে এটা হচ্ছে যে আপনাদের ইচ্ছা। কেমন? কিন্তু আগে তো ম্যানুয়ালটা শেষ করেন, ম্যানুয়াল শেষ করার আগে ওইখানে হাত দিলে মাথা আরো ঘোরাবে, বুঝছেন? জি ভাইয়া। ওটার কি পিডিএফ আছে? ওইটার পিডিএফ আকারেই বিক্রি করে ভাইয়া, আছে অবশ্যই। আর ওইটার পিডিএফ ডাউনলোড করা যায় না, ঠিক আছে? ওইটা গুগলে থেকে আপনাকে মানে পড়তে হবে আর কি, মানে গুগলে অ্যাক্সেস দিবে, ওইখানে আপনি পড়বেন, এরকম আর কি। ঠিক আছে, ড্রাইভার আচ্ছা ড্রাইভার দাদা দাদা দি অ্যাকাউন্টেন্টও কিন্তু ভালো। সেটা তো আমি বলি, একটা কথা বলি শুনেন। এখন ধরেন এটা নিয়ে আমি আপনাকে ক্লাসের পরে কথা বলবো, ঠিক আছে, সমস্যা নাই। এখানে কন্ট্রোভার্সিয়াল কথা আমি বলতে চাইতেছি না। ওকে ওকে। ঠিক ভাইয়া আছে, আগে আমরা তো এটা নিয়ে ম্যানুয়াল শেষ ক্লাসের করি, পরে হ্যাঁ বলেন। আগে তো ম্যানুয়াল শেষ করি তারপরে তো হ্যাঁ, এগুলা। আগে তো ম্যানুয়াল শেষ করেন। এটাই ম্যানুয়াল শেষ করতে, তো ম্যানুয়াল ভালো করে শেষ করলে দুনিয়া যেখান থেকে আসুক না কেন আপনি পাইবেন। এবার আসেন, দ্য টার্ম রিফ্লেক্ট টু সাইডস অফ দ্য সেম কয়েন। তো এখানে বলছে রেসপন্সিবিলিটি আর অ্যাকাউন্টেবিলিটি, এটা হচ্ছে একই কয়েনের দুই দিকে দেখায়। মানে রেসপন্সিবিলিটি দিলে অ্যাকাউন্টেবিলিটি আইবো, বোঝা গেছে? জি ভাইয়া। রেসপন্সিবিলিটি হচ্ছে কাজ করার, আর অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে কাজ বুঝাই দেওয়ার, ব্যাস। এবার হচ্ছে ডেলিগেশন। ডেলিগেশন ইজ দ্যাট এ ম্যানেজার মে মেক সাবঅর্ডিনেট রেসপন্সিবল ফর ওয়ার্ক, বাট they remain accountable to their own manager for ensuring that the work is done and they retain overall responsibility. তার মানে কি, এখানে আপনি চাইলে আপনার এই কাজটা অন্যের কাছেও দিতে পারেন, পাস করতে পারেন, তবে আপনার কাজটা ম্যানেজারের কাছে আপনিই বুঝাই দিবেন। মানে আপনার যদি মনে হয় যে আমি বললাম না ইমনরে আমি বলছি যে আপনি এটা করেন, এবার ইমন কি করলো, বললো যে ইমন দুইটা এটা দিল আর সাব্বির আহমেদ যিনি আছেন ওনারে দুইটা দিল, তো দোনোজন মিলি একসাথে করে দায়িত্ব পালন করছে, এটাই হচ্ছে ডেলিগেশন, বুঝছেন? কিন্তু আমি কারা দায়িত্ব দিছিলাম, আমাকে তাহলে ইমনকে। আমারে কাজ বুঝাই দিব কে? আমি বুঝে দেবো। এক্স্যাক্টলি, ক্লিয়ার তো না? জি এখন আমি যদি দুইজনকে ভাঙি ভাঙি দিতাম তাহলে দোনোজন আলাদা আলাদাই আমারে বুঝাইতো, ওইটাও ডেলিগেশন হইতো। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। ভাইয়া তারপরের লাইনটা একটু যদি দেখতেন, অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন মেকিং অথরিটি। অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন মেকিং মাস্ট বি ডেলিগেটেড অ্যালংসাইড রেসপন্সিবিলিটি, মানে বলছে যে অনেক সময় ডিসিশন মেকিং অথরিটিরও ডেলিগেট করা যায়। ফর এক্সাম্পল ধরেন আমি ইমনকে এমআই পড়ানোর দায়িত্ব দিছি আর সাব্বির আহমেদকে ল পড়ানোর দায়িত্ব দিছি, তো তার মানে আমি কি ওনাদেরকে অথরিটি দিছি না? তো অথরিটিটাই তো ডেলিগেট করা হইলো, তাই না? এখন ওই অথরিটির মধ্যে ওনারা যখন ওনার ক্লাস নিবে, ধরেন আমাদের এখানে এমআই ক্লাস যিনি নিচ্ছেন বা ট্যাক্স ক্লাস যিনি নিচ্ছেন, উনি ক্লাস নিবেন কোন দিন ওইটা কিন্তু আমি ডিসাইড করতে পারতেছি না। যেমন গতকালকে ওনার শরীর খারাপ ছিল, উনি বলছে যে আজকে আমি ট্যাক্স ক্লাস নিতে পারবো না, যিনি এমআই উনিও কইছে আমি এমআই নিতে পারবো না, শেষ।
বুঝা গেছে? এখন আমাদের এখানে ফ্লেক্সিবিলিটি আছে, কারণ আমাদের প্রত্যেকটা লেভেলের টিচার প্যানেলেও ফ্লেক্সিবিলিটি আছে, তাই যারা আমাদের সাথে প্রথম থেকে আছে তারা এখনো আছে, মানে বেশিরভাগই এখনো আছে। এবার আসেন, এরপরে কি হইলো? আচ্ছা, এবার হচ্ছে টাইপ অফ ম্যানেজার। দেখেন এবার এটা থেকেও প্রশ্ন আসে, এটা কি ছোট হয়ে গেছে? আপনারা বলেন না কেন কথা? এতক্ষণ ধরে কি লেখা অনেক ছোট ছিল? হ্যাঁ, একটু ছোট ছিল। ছোট ছোট ছিল, আমি জুম করে নিয়েছি দাদা। ও আচ্ছা, তা আপনারা বলবেন না, না বললে তো আমি জুম করে নিতাম। ভাই আচ্ছা আমাদেরও দেখেন খেয়াল টাইপ, ছিল না। হ্যাঁ না, আমাদেরও খেয়াল ছিল না, মানে টাকা ছিলাম তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। এবার আসেন টাইপ অফ ম্যানেজার। এবার ম্যানেজার বিভিন্ন টাইপের হইতে পারে, লাইন ম্যানেজার, স্টাফ ম্যানেজার, ফাংশনাল ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার। কেমন? এবার আসেন একটা একটা করে আমরা বুঝি। লাইন ম্যানেজার, সাব্বির ভাই, আপনার সাব্বির আহমেদ যিনি আছেন, আপনার এটা আসতেছে নয়েস। হ্যাঁ, দেখেন লাইন ম্যানেজার কি? লাইন ম্যানেজার হ্যাজ অথরিটি ওভার এ সাবঅর্ডিনেট। তার মানে কি, কোন একটা জায়গায় কাজ করতে গেলে তার আন্ডারে যত জনের উপরে তার অথরিটি থাকে তারা লাইন ম্যানেজার বলে। কি বলে? লাইন ম্যানেজার বলে। ধরেন এবার আমি সুব্রত সাহার একটা দায়িত্ব দিছি, বললাম যে সুব্রত সাহা আপনি হচ্ছে আমারে টোটাল 5 জন মিলে এই কাজটা করে উঠে দিবেন। তাইলে উনি এবার 5 জন মিলে এই কাজটা করবে, তো উনি হলো ম্যানেজার। তাইলে এখানে উনি কোন ম্যানেজার হইলো? লাইন ম্যানেজার। লাইন ম্যানেজার। ওনার ওই 5 জনের উপরে, মানে 5 জন মিলে, মানে যদি 5 জন হয় তাহলে বাকি 4 জনের উপরে ওনার কি আছে? অথরিটি আছে। ক্লিয়ার? ক্লাস নিতেছি ভাই। জি ভাই। হ্যালো জি ভাই। হ্যালো ভাই, ক্লাস নিতেছি। হ্যাঁ, আমি ওই যে পরে ক্লাসের পরে নক দিচ্ছি আপনাকে। কোথায় ছিলাম তাহলে? এবার আসেন স্টাফ ম্যানেজার। স্টাফ ম্যানেজার হ্যাজ অথরিটি ইন গিভিং স্পেশালিস্ট অ্যাডভাইস টু অ্যানাদার ম্যানেজার অর ডিপার্টমেন্ট ওভার হুইচ দে হ্যাভ নো লাইন অথরিটি। এবার ধরেন স্টাফ ম্যানেজার কারে বলে? ধরেন সুব্রত সাহারে একটা টিমে দিছি, তামিদি বন্ডে একটা টিম, উনি হয়েছিল তামিদি বন একটা লাইন ম্যানেজার, সুব্রত সাহা একজন লাইন ম্যানেজার, সাব্বির আহমেদ একজন লাইন ম্যানেজার, ইকরা ইস্টার শাড়ি শহীদ যিনি আছেন উনি একজন লাইন ম্যানেজার, তন্ময় আহমেদ আরেকজন লাইন ম্যানেজার। তাহলে কয়জন লাইন ম্যানেজারের নাম কইছি আমি? 5 জন। এখন এই 5 জন কি করে? এই 5 জনে তাদের কাজ করতেছে, তাদের আন্ডারে, প্রত্যেকের আন্ডারে 5 জন করি আছে। ফাইন। এখন এই 5 জন যদি কোনো কারণে আটকি যায়, ধরেন তারা আইটি রিলেটেড কাজ করে, আমার একটা সফটওয়্যার কোম্পানি, কেমন? তো এবার আটকে গেলে কি করে? ওই আইটি রিলেটেড যে ব্যক্তি আছে সে 5 জনেরই সার্ভিস দেয়, সাজেশন দেয়, কারণ সে হচ্ছে আইটি স্পেশালিস্ট। সে কি? আইটি স্পেশালিস্ট। আইটি স্পেশালিস্ট। তাহলে সে এখানে কে? স্টাফ ম্যানেজার। স্টাফ ম্যানেজার। ক্লিয়ার এবার? জি ভাইয়া। আর এরা 5 জন হচ্ছে লাইন ম্যানেজার। বুঝছেন? জি ভাইয়া। এবার হচ্ছে কি, ফাংশনাল ম্যানেজার কারে বলে? ফাংশনাল ম্যানেজার হ্যাজ দ্য অথরিটি হাই, আরে সিরিমিরিও কাজ শুরু করে। আচ্ছা দেখেন কি এমন বললাম। হ্যাঁ, কোথায় ছিলাম যে? ফাংশনাল ম্যানেজার। ফাংশনাল ম্যানেজার। আসেন, ফাংশনাল ম্যানেজার কি? ফাংশনাল ম্যানেজার হচ্ছে, এটা হচ্ছে একটা হাইব্রিড অফ লাইন এন্ড স্টাফ অথরিটি। তার মানে কি, ধরেন কোন একজন ব্যক্তি সে কি করে? একাধারে লাইন ম্যানেজারেরও কাজ করে, সাথে স্টাফ ম্যানেজারেরও কাজ করে। কি হইতে পারে? ধরেন যে ব্যক্তি আইটির কাজে নিয়োজিত, তারে দিয়ে আমি আবার আইটি রিলেটেড কিছু করাই, তার আন্ডারে 5 জন আছে, সে ওই 5 জনও দেখে। ঠিক আছে, তার আন্ডারে 5 জন আছে। আবার এই যে 5 জনের নাম আমি বলছি না, যে 5 জন ম্যানেজারের কথা আমি কইছি, এই 5 জনের আটকে গেলে সে গিয়া হেল্প করে। তার মানে তার একটা লাইনও আছে, আবার সে আবার স্টাফ অথরিটিও পালন করে, দুটোটা করে। তখন তারে বলা হয় ফাংশনাল ম্যানেজার। বুঝছেন? জি ভাই। বুঝি নাই ভাই, আরেকবার একটু বলেন ভাই ফাংশনালটা। ধরেন এতক্ষণ আমরা যারে বলছিলাম স্টাফ ম্যানেজার, ঠিক আছে, ওই ব্যক্তিরও আবার আলাদা 5 জন তারে দায়িত্ব দেওয়া হয়েছে, সে ওইটা দিয়ে সফটওয়্যার ডেভেলপ করে, মানে সে আইটি রিলেটেড সফটওয়্যার ডেভেলপ করে। আর আপনারা 5 জন আছেন অ্যাকাউন্টিং রিলেটেড, আপনাদের আন্ডারে 5 জন করে আছে।
আর ওই ব্যক্তি জি। আপনাদের সমস্যা হইলো আইসা আপনার করে হেল্প করে, আবার আইটি রিলেটেড কাজের জন্য সে তার আন্ডারে আরো 5 জনকে রাখছে, আচ্ছা, বুঝছেন? তাহলে সে জি। এখানে হচ্ছে ফাংশনাল ম্যানেজার। ক্লিয়ার? মানে সে এখানে লাইন ম্যানেজারের কাজটাও করতেছে, আবার স্টাফ ম্যানেজারের স্টাফ কাজটাও ম্যানেজারের করতেছে। কাজটাও করতেছে, এক্স্যাক্টলি। জি ভাই। ভাইয়া বুঝছেন? স্টাফ ম্যানেজারের কি তাহলে এক্সপার্ট পাওয়ার আছে, এটা কি বলা যায়, যেহেতু উনি একটা স্পেশালিস্ট? হ্যাঁ, স্টাফ ম্যানেজারের এক্সপার্ট পাওয়ার আছে, মানে এক্সপার্টিজ আছে, ওই নির্দিষ্ট সেক্টরে তার এক্সপার্টিজ আছে। জি। ঠিক আছে, জি ওকে। ভাইয়া। এবার গেল ফাংশন ম্যানেজার। এবার হচ্ছে কি প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজার কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য যখন কাউকে ম্যানেজার বানানো হয়, এরপরে ওই কাজ শেষ, তারপর ওইখানে দল শেষ, ম্যানেজার শেষ, তখন ওইটাকে বলা হয় প্রজেক্ট ম্যানেজার। বুঝা গেছে? জি ভাইয়া। ধরেন আমি একটা অ্যাপ বানামু, এবার অ্যাপ বানানোর জন্য আমি 10 জনরে নিয়ে একটা টিম বানাইছি, এর মধ্যে একজনরে কইছি তুমি এটার ম্যানেজার, কাজ শেষ করি আমারে বুঝাই দিবা, কাজ শেষ, টাটা। এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। ক্লিয়ার? তার জি মানে ভাইয়া। তারা সাধারণত টেম্পোরারি হয়ে থাকে। বুঝা গেছে? হ্যাঁ, তারপর অল্প দিয়ে এখন হুম এরপর কইছিলাম প্রবলেম আর হচ্ছে পসিবল সলিউশন। এবার দেখেন, এগুলো আপনারা একবার দেখিলেন, এখানে জাস্ট এভাবে করে দাগানোর মানে হচ্ছে যে এটা আপনারা দেখলে পারবেন। তো এটা আপনারা একবার দেখে নিন যে প্রবলেম এটা হলে এটার জন্য সলিউশন হবে এটা, শেষ। ঠিক আছে, ভাই একটু ওকে। ওভারভিউ করে দিতেন যদি একবার তাড়াতাড়ি করে। ওভারভিউ এত বেশি ইম্পর্টেন্ট না ভাই। যদি যদি এত বেশি ইম্পর্টেন্ট হইতো তাহলে আমি আগে ওভারভিউ করতাম। এর থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস পড়ে আছে, তাই করতেছি না, বুঝছেন? জি ভাই। এটা হচ্ছে বিষয়। কারণ আমি যদি ওভারভিউ করতে যাই তাহলে বইয়ের সাইজ দেখছেন আপনি, জি। প্রতি লাইন তো পড়ানো হইব না, হইব? জি এটার ভাই। জন্য হচ্ছে যে যেটা খুবই দরকারি, যেটা থেকে বেশি প্রশ্ন আসে, যেগুলা না পড়াইলে নয়, এগুলা পড়াবো। আর এবার এক্সট্রা তাও অনেক কিছু পড়াবো। এবার দেখেন, দ্য প্রসেস অফ ম্যানেজমেন্ট কম্প্রাইজ প্ল্যানিং, অর্গানাইজিং, কন্ট্রোলিং, লিডিং। তার মানে আপনাকে ম্যানেজমেন্ট মানেই হয়েছে আপনাদের অনেকগুলা কাজ করতে হবে। কি কি? প্রথমে প্ল্যান করবেন কি কি করবেন, এবার সেটা অনুযায়ী জিনিসগুলার একত্রিত করবেন, এটার বলো অর্গানাইজিং। অর্গানাইজ করার পরে এবার যারা অর্গানাইজেশনের সাথে জড়িত আছে বা অর্গানাইজ করছেন এগুলারে নিয়ন্ত্রণ করবেন, এটা হচ্ছে কন্ট্রোলিং। এবার করার পরে যখন এগুলারে ছাড়ি দিবেন তখন এবার একটা লিডিং পজিশনে চলে আসবেন, এটা বলে লিডিং। আর আমি যদি একদম নর্মালি নোবেল প্রফেশনাল একাডেমি দিয়ে বুঝাই দিই তাহলে ভালো মাথায় থাকবো। এটা হচ্ছে কি দিব? জি আচ্ছা ভাই। ভাই, জি ভাই আমি দেন। মাঝে মাঝে আপনাদেরকে বলি যে নোবেল প্রফেশনাল একাডেমি দিয়ে বুঝাইলে ভালো মাথায় থাকবো। এখন এটা আপনারা আবার কোনো কারণে ভাবেন কিনা যে ভাই তো মার্কেটিং এর উদ্দেশ্যে এটা দিয়ে বুঝায় কিনা। তো এখন ধরে আপনারা যদি বলেন তাহলে অন্য উদাহরণ দিব, শেষ। হ্যালো, হ্যাঁ ভাই। দেন দাদা, দেন দেন, একটা আমরা বুঝতে পারলি হইছে। ওকে, গুড। আচ্ছা, তাহলে হচ্ছে কি, প্রথম হচ্ছে প্ল্যানিং। তো কোনো একটা ম্যানেজমেন্টের প্রথমেই হচ্ছে এটা প্ল্যানিং আছে। কেমন কি? ধরেন আমরা এখন চিন্তা করছি যে আমরা প্রফেশনাল লেভেলের মক টেস্ট নিব 1000 টাকা করে। কত করে? 1000। 1000 টাকা করে। তাহলে আপনাদের যারা বড় ভাই, ছোট ভাই, অনেক ছোট ভাইয়া তো আগে চলে গেছে না, তা করে শুনাই দিয়েন যে নোবেল ভাইয়ারা বা নোবেল প্রফেশনাল একাডেমি মক টেস্ট নিবে 1000 টাকা করে পার সাবজেক্ট পিএল এর। সো ওইখানে খাতা কাটা হবে, আবার খাতার পরে একটা রিভিউ সলিউশন হবে। মানে খাতা দেখা তো আছে, সাথে আবার ওইটার একটা আলাদা ক্লাস হবে। ওই পরীক্ষার ওই এক্সামের উপরে, পরীক্ষার পরে ক্লাসটা হবে যে আপনাদের কোথায় কি ভুল হয়েছে, কি লিখলে বেটার হইতো, এগুলা নিয়ে একটা ক্লাস হবে। সো দুইটা মানে এক মানে পুরা খাতা দেখা সাথে একটা ক্লাস, এই দুইটা মিলে হচ্ছে 1000 টাকা প্রতি সাবজেক্টে। আচ্ছা এবার আসেন, তো বললো কি যে ম্যানেজমেন্ট কম্প্রাইজ প্ল্যানিং। তাহলে প্রথম হচ্ছে আমরা এটা প্ল্যানিং করছি। প্ল্যানিং কে করছে? আমি করছি। এরপরে কি? অর্গানাইজিং। এবার এটার জন্য কি করতে হবে? যারা যারা খাতা দেখবে, কারা প্রশ্ন বানাবে, এটা রেডি করতে হবে না? তো এটার জন্য অর্গানাইজ করছি আমি। এবার হচ্ছে কন্ট্রোলিং। এখন কোথাও কোনো জায়গায় ভুল হইতেছে কিনা, এই যে আমরা যে এক্সাম নিব, কিভাবে নিব, কি করব, কোন প্ল্যাটফর্মে কেমনে কি, এই জিনিসগুলো হচ্ছে কন্ট্রোলিং। এবার আমি তখন সবকিছুই বলতেছি, কিন্তু কোন একজন ব্যক্তি লাগে যাকে কিনা বলতে হয় যে এবার আমরা শুরু করি। কারণ কোন একটা জিনিস সবকিছু রেডি করে বসে আছেন, কন্ট্রোলিংও আছে, কিন্তু এই জিনিসটাকে টেনে নেওয়ার মতো ব্যক্তি না থাকলে এটা চলবে না। তা আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে যে থাইরয়েডে আমি করতেছি, তবে অর্গানাইজিং এর মধ্যে অনেক এসিএ ভাইয়ারা আছেন যারা আমার হেল্প করতেছে। এটা হচ্ছে বিষয়। ক্লিয়ার? আমরা বুঝছি? জি ভাই। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে। হ্যাঁ ভাই। এবার হচ্ছে প্ল্যানিং ইনভলভস সেটিং ডিটেলস অবজেক্টিভ এন্ড টার্গেট ইন দ্য লাইট অফ ওভারঅল অবজেক্টিভ।
তার মানে লাইট অফ ওভারঅল অবজেক্টিভ মানে একটা পুরাপুরি সার্বজনীন অবজেক্টিভ থাকে, এটার অনুসারে ডিটেল অবজেক্টিভ সাজানো হয় প্ল্যানে। এখন আমার ওভারঅল অবজেক্টিভ কি? মক নেয়ার। ওভারঅল অবজেক্টিভ হচ্ছে যে স্টুডেন্টরা যাতে বুঝতে পারে, না না মানে ওই যে মক নেয়ার উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্টরা যাতে বুঝতে পারে তাদের মধ্যে মানে তাদের কি আছে, এটা হচ্ছে মক নেয়ার মানে ওভারঅল অবজেক্টিভ। ডিটেল অবজেক্টিভ কি? ডিটেল অবজেক্টিভের কথা যদি বলি মানে এক কথায় মক নেয়ারটা হচ্ছে যাতে কনফিডেন্স বাড়াইতে পারে, এটা হচ্ছে ওভারঅল অবজেক্টিভ। কনফিডেন্স বাড়ানো হচ্ছে ওভারঅল অবজেক্টিভ। আর ডিটেল অবজেক্টিভ কি? তার কোথায় ভুল হচ্ছে সে দেখতে পারবে, তার কি করা উচিত ছিল সে দেখতে পারবে, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা পাবে। এই যে ভেঙে 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 কথাগুলো আমি বলতেছি এগুলো হচ্ছে কি ডিটেল অবজেক্টিভ। ডিটেল অবজেক্টিভ। ওকে, এবার বলছে যে তাহলে ওভারঅল অবজেক্টিভ ফরকাস্ট এবং রিসোর্সের আলোকে ডিটেল অবজেক্টিভ বানানোটা হচ্ছে প্ল্যানিং। প্ল্যান শুড বি কনস্ট্যান্টলি রিভিউড এন্ড আপডেটেড ইন দ্য লাইট অফ অ্যাকচুয়াল পারফরমেন্স। তার মানে প্ল্যান যে যেমনে আছে সবসময় এমনি থাকবে এমন না, প্ল্যান রিভিউ করা হবে। মানে ধরেন কথার কথা, আপনি প্ল্যান করছেন যে আপনি কক্সবাজার যাবেন, কিভাবে যাবেন? যে আপনি প্রথমে বাসে উঠবেন, বাসে উঠার পরে প্রথমে ওই যে চট্টগ্রামের উপর দিয়ে কক্সবাজার যাবেন, ধরেন বাসে উঠবেন, আপনি যাবেন হচ্ছে কোথায়, কমলাপুর বা হচ্ছে আপনার আরামবাগে বাস উঠবেন, ঢাকা থেকে ডাইরেক্ট কক্সবাজার যাবেন। এখন আরামবাগে গিয়ে দেখলেন তারা বললো যে বাস তো চলে না, আজকে বাস বন্ধ করে দিছে, তাইলে এখন আপনাকে কি প্ল্যান চেঞ্জ করতে হইব না? জি ভাইয়া। আপডেট করতে হইব না? তো তার মানে এখানে কি যে প্ল্যান হইতে হবে যে কনস্ট্যান্টলি রিভিউ, যে এটা কি আমার হবে 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 নাকি চেঞ্জ করতে হবে। যদি সিচুয়েশন দেখেন চেঞ্জ করার দরকার তাহলে চেঞ্জ করে আপডেট করে ফেলবেন, শেষ। এবার হচ্ছে অর্গানাইজিং। অর্গানাইজিং involves identifying the process, technology and people that are required and then allocating and coordinating the work. তাহলে অর্গানাইজিং মানে হচ্ছে কি, আমার ওই জিনিসটা করতে হলে যা যা কিছু লাগবে এগুলার আমি কি করব, একত্রিত করব, এবং একত্রিত করার পরে কি করব, জিনিসটাকে অ্যালোকেট করে দিব এবং কোঅর্ডিনেট করে দিব। লাইক এই কাজ এ করবে, এই কাজ এ করবে, এই কাজ এ করবো করে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিব। এটা হচ্ছে অর্গানাইজিং এ করে, ঠিক আছে? তার মানে প্ল্যান স্টেজে যা করে সেটাকে ইমপ্লিমেন্টেশন করে অর্গানাইজিং স্টেজে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে কি কন্ট্রোলিং ফলোজ অন দা ফলোজ অন ফ্রম রিভিউইং প্ল্যান ইন দ্য লাইট অফ এক্সপেরিয়েন্স। তার মানে কি কন্ট্রোলিংটা করা হয় এক্সপেরিয়েন্সের আলোকে। এখন ধরেন কথার কথা, কোন স্টুডেন্টে কিভাবে কি করতে হইব, তারা কেমনে ম্যানেজ করতে হইব, এই জিনিসটা আমাদের এখানে যে এসিএ ভাইয়ারা ক্লাস নিচ্ছে ওনারা এই জিনিসটাতে বেশি আমার উপর ডিপেন্ডেন্ট থাকে। কেন? কারণ ওনারা বুঝতে পারছে যে আমি যে এত ব্যাচ যাবত এখানে পড়াচ্ছি, আমি বুঝতে পারি যে একটা স্টুডেন্টের সাইকোলজি কিভাবে কাজ করতেছে, মানে হিউম্যান রিলেশনশিপের ক্ষেত্রে। কারণ ওনারা দেখা গেছে একদম হাই প্রোফাইলের লোকদের সাথে মিশছে, আর আমি কোথায় মিশছি, হাই টু লো সব মিশছি। তো দেখা গেছে এই কারণে আমার এই জিনিসের এক্সপিরিয়েন্স বেশি না, যে কাকে কি বলতে হবে, কোন সময় কি বললে এটা কাজ হবে, এই জিনিসগুলা আমি বুঝতেছি। তো এক্ষেত্রে এটা হচ্ছে কি এক্সপিরিয়েন্সের আলোকে আমার কন্ট্রোলিংটা করতে হচ্ছে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে কন্ট্রোল অ্যাকশন উইল অফেন হ্যাভ টু বি টেকেন টু এনশিওর দ্যাট ওভারঅল অবজেক্টিভ ক্যান স্টিল বি মিট। এবার কন্ট্রোল অ্যাকশন নেওয়া হয় এই কারণে যাতে করে আমার ওভারঅল অবজেক্টিভটা মিট করা হচ্ছে এটা দেখা হয়। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, লিডিং মিনস জেনারেটিং এফোর্ট এন্ড কমিটমেন্ট ইন এ টিম। লিডিং মানে হচ্ছে কি আপনার টিমকে কিভাবে জেনারেট করতে পারবেন, সেটা হচ্ছে লিডিং। মানে আপনার টিমের এফোর্টটাকে বা কমিটমেন্টটাকে জেনারেট করা। ধরেন আমি আমার নিজেরে, ধরেন কথার কথা, তা আমি রিমন ভাই, আচ্ছা দেখি আপনাদের, আমি একটা চিন্তা করছি, এটা হচ্ছে আপনাদের এই ব্যাচে একজনকে ক্যাপ্টেন রাখুন। কে কে ক্যাপ্টেন হইতে চান হাত তোলেন। আমাদের এই ব্যাচে কে কে ক্যাপ্টেন হইতে চান? ওকে গুড। দাদা আপনি আচ্ছা তো প্রথম, তুলছি। হ্যাঁ হ্যাঁ আমরা তুলছে, আমি দেখছি। আর কে কে তুলছে? আমিও আচ্ছা তুলছি। 6 জন। আচ্ছা ঠিক আছে গুড। হ্যাঁ শুনেন, এখন ঘটনা হয়েছে আমি কিন্তু কাউকে ক্যাপ্টেন দেখতাম না, ক্যাপ্টেন দেখলে পেয়ে লইব। এখন কেন এটা জিজ্ঞেস করছি, কারণ তাদের লিডারশিপ ক্যাপাবিলিটি আছে। তাদের কি আছে? লিডারশিপ ক্যাপাবিলিটি আছে। তারা মানে তারা পারবে, তারা আসলেই পারবে, তারা কোনো একটা কিছু সামলাইতে পারবে। আর বাকিদের কি জানেননি, এরে কোন জায়গায় জানি গিট্টু লাগি যায়, এরে মানে এই জিনিসটা কাজ করবো, বুঝছেন? তো আলটিমেটলি
তারা কোনোদিন ভাবতো না, তারা কি করবে আমি বলি, তারা প্রথমে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইব, বুঝছেন নি? তারপরে বলে যে ভাই সিএ তো হয়ে গেছে, এখন তো কাজের দরকার অনেক। আর এই যে 6 জনের কথা বলতেছি না, এই 6 জন কি করব? এই 6 জনে মানে অন্যান্য যে, এই 6 জনে অন্যান্য যে কাজ আছে মানে সেগুলাও পুরাপুরি এটা করে ফেলবে। আমি আসেন তাহলে, তার মানে লিডিং মানে কি? লিডিং মানে হচ্ছে এই যে 6 জন তারা হাত হাত তুলছে, তাদের মনে হচ্ছে যে হ্যাঁ তারা যদি, আচ্ছা ভালো কথা এটা না, 6 জন হাত তুলছেন যে তারা আবার তোলেন, তো হাত তোলেন। আচ্ছা তুলছেন, ওকে 6 জনই তুলছে, ওকে আমি তাদের একটা ছবি তুলি যে কে কোন 6 জন। ওমা দাঁড়ান, হাত তোলা রাখেন। ধরেন 1 বছর পরে তারা অনেক ভালো ভালো জায়গায় থাকবেন, যে ফার্মে যেই আছেন না কেন মিলে নিয়েন, প্রয়োজনে এটা 1 বছর পর একটা স্ট্যাটাস দিন যান। ইনশাআল্লাহ। এবার দেখেন কইছিলাম আপনার, এবার আসেন, এবার এই যে ধরেন এরা 6 জন হাত তুলছে, আমি বললাম যে তাগরে আমি লিডার বানাবো, আপনারা কি তাগরে মানবেন নি? এটা কোন বাকিদের উদ্দেশ্যে বলতেছি নাকি তারা কথাও কইতেন না, তারা কিছু করতেন না? এখানে একজন আপু আছে না, এখন কোনো কথা মানে ওই যে একটা আপু আছিল তো, মুন মনে হয় নাকি, ওই যে আমি আবার জিজ্ঞেস করছি আপনি এতক্ষণ ছিলেন নাকি, অনন্য আপু। নাম কি ছিল, নাই নাকি, নাকি অনন্যা নাকি কি ছিল মনে হয়, অনু অনু আপনি? জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা, এখন আমি যদি বলি যে আপনি তো অন্তত কথা বলেন, এই যে এখন আবার চুপ করে ফেলছেন, এই যে যারা আছে এদের মধ্যে তো অনেকে তো কথা বলার কথা, এই যে জুয়াইর ইশাক আছে, তারপরে এরপরে কে কে আছে, অনেকেই তো আছে কি ভাই। আচ্ছা ধরেন এই যে ভাই আপনার, বলতেছে আমরা একটু শুনতেছি। হ্যাঁ ভাই। হ্যাঁ আমরা আপনারা একটু বলতেছেন আচ্ছা ঠিক আছে, আপনারা শুনতেছেন তো ভালো কথা, এখন তো উত্তর দিতে বলতেছি তো দিবেন না, আমি বলছি এদের 6 জনকে যদি লিডার বানাই দিই আপনারা মানবেন? বা এদের 6 জনের না থেকে ভাই, একজনকে লিডার বানাইতেছি, আপনারা মানবেন? 6 জন হ্যাসেল হয়ে যাবে। আচ্ছা 6 জন অ্যাসেল হয়ে যাবে, 6 জন থেকে আমি একজনের লিডার বানাইতেছি, তাহলে মানবেন? না 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 মানবো কেন, না। কে মানতো না? আচ্ছা মানতো না কে, কি একটু হাত তোলেন তো, আমি একটু তাদেরকে দেখতে চাই। লিডার তো একজনই হয়, 6 জন কেমনে হয়? তাহলে না, মানবো আমি বলছি একজনকে লিডার বানাইলে, একজনকে লিডার বানাইছি, 6 জনের ভিতর থেকে একজনকে লিডার বানাইছি, তাহলে এখন মানবেন না? কে কে হাত তোলেন। 6 জনের মধ্যে একজনের লিডার বান, বাকিগুলো ব্যাকআপ থাকবে, যদি একজন কাজ না করে আরেকজন করবে, এরকম। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি একজনটাই লিডার বানাইলে কে কে মানবে না হাত তোলেন। আচ্ছা তাও 3 জন হাত তুলছে, কেন মানবেন না আপনারা এটা একটু বলেন তো। ভাইয়া, লিডারশিপ হচ্ছে একটা মানে পাওয়ার, যেটা কেউ কাউকে বানাইতে পারে না, যার হওয়ার অটোমেটিক হয়। আপনারা কেউ লিডার বানাইছে? না না, আমারে লিডার কেউ বানায় নাই, কিন্তু কাউকে তো লিডার এটা তো বানায় ক্যাপাসিটি, এটা বানায় না। না, সেটা তো আসলে এটাকে লিডারশিপ বলে কিনা আমি জানি না, কিন্তু আমার মতে আর কি, যে লিডারশিপ যে ব্যাপারটা, এই ব্যাপারটা অটোমেটিক মানে ইনহেরেন্ট ভাবে থাকে ভেতরে। এটা কেউ কাউকে বানাই দিল, হয়তো আপনি এটা বলতে পারেন যে রেসপন্সিবিলিটি দিচ্ছেন বা অথরিটি দিচ্ছেন, কিন্তু এটা যে ভাই লিডারশিপ। লিডারশিপ হতে হলে অবশ্যই আপনার একটা মানে চাহিদা থাকতে হবে যে আমি লিডার হব, আপনার এগোতে হবে। আপনি না এগোয় আপনি নিজের ভিতরে যদি লিডারশিপ ভাব নিয়ে থাকেন, তা সেটা তো লিডারশিপের প্রকাশ পায় না। আচ্ছা এখন আমার কথা সেটা না, আমার কথা হলো যে হইতে পারে ভাই, লিডারশিপ আমি আমার যাদের আছে, পারসেপশন থেকে বলছি, না আপনি না আমি বলছি অনেস্টিভ ভাবে শুনেন নিয়েন শুনেন, না। তার মানে হচ্ছে কি লিডারশিপ না না যাদের ভাই, আছে, আমিও বলছি আপনাকে, জাস্ট একটু বুঝাইছি এটা। না আমিও না ঠিক আছে ঠিক কিছু আছে, নিয়ে ওকে বলেন। ওকে, এবার শুনেন তাহলে লিডারশিপ মানে কি? লিডারশিপ মানে হচ্ছে যে প্রথমে কোনো একজন তার ইচ্ছা শক্তির বলে তার ইচ্ছাটাকে প্রকাশ করে, প্রকাশ করার পরবর্তীতে পাবলিক পার্সপেক্টিভের আলোকে তাকে লিডার করা হয়। বোঝা গেছে? তো এখন ধরেন আমরা যখন আইসিবি তে সিআর বানায় না সিআর, তো সিআর যে সেও তো লিডার তাই না? তো সে তো প্রথমে ইচ্ছা প্রকাশ করে, তারপর তার ইচ্ছা প্রকাশের ভিত্তিতে ওদের ভিতর থেকে কাউকে বানানো হয়। এখন এটা ঠিক যে তাকে মানবে কি মানবে না এটা তার মানে অ্যাফোর্ডেবিলিটি বা হচ্ছে তার যেটাকে বলে আপনার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, যে সে যদি জিনিসটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারে তাহলে আমরা তাকে মানবো। মানে রিপ্লাইটা হওয়া উচিত হচ্ছে আমাদের এমন ক্লিয়ার, আমরা মানবো কিংবা মানবো না এটা না বলে
আমাদেরকে বলতে হবে যে কেউ যদি আমাদেরকে ঠিক করে ম্যানেজ করতে পারে তাহলে আমরা মানবো না কেন, তাই না? এখন এই যে উপদেশটা হয়েছে, আপনি তারা মানতেছেন কেন? কারণ তারা সার্বজনীন ভাবে বানানো হয়েছে নাকি, তাই না? উপদেশটা তারা অনেকগুলা ছিল না, আন্দোলন তার অনেকে করছে, তো এই যে দুইজন হয়েছে তারা মানতেছে কেন? কারণ তারা অনেকে ইচ্ছা প্রকাশ করছে, তার ভিত্তিতে কি করছে, এই দুইজনরে বানানো হয়েছে, তা এখন এটারে সবাই মানতেছে, মানতেছে না? হ্যাঁ, কথা বলতে হবে তো। হ্যাঁ, এখন আমরা হ্যাঁ যখন আইসিটি মানতেছে। তে ক্লাস করছি তখন তো আর আমি ধরে লিডার হয়ে নেই, আমি ইচ্ছা প্রকাশ করছি, তার আলোকে তারা আমাকে ক্যাপাবল মনে করছে বলেই তারা আমাকে দিছে, বুঝছেন? তাহলে আমাদের এবার কেন এই কথাটা বলা, এখানে বলা হচ্ছে লিডিং মিনস হচ্ছে জেনারেটিং ইফোর্ট এন্ড কমিটমেন্ট ইন এ টিম। তার মানে কি, লিডিং হচ্ছে এমন একটা বিষয় যেটা কিনা টিমের কমিটমেন্ট এবং ইফোর্টকে জেনারেট করতে পারে। তার মানে যে ব্যক্তির কথায় একসাথে সবাই মানে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, তা ওইটাকেই বলা হচ্ছে লিডিং। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এবার চলে আসেন ম্যানেজমেন্ট প্রসেস। আর আরো একটা কথা বলি, যেহেতু এই পারপাজে কথাটা বললাম, সেটা হচ্ছে যে আমাদের সিএ তে কিছু অ্যান্সার করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যখন প্রফেশনাল লেভেলে যাবেন তখন আপনার অডিট ওপিনিয়নের ক্ষেত্রে বা হয়তো বা কোনো একটা সিনারিও দিয়ে বলবে যে এই জায়গার সিনারিও থেকে আপনার কি হতে পারে বলে মনে হয়, তখন ম্যানেজমেন্টের এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে যেটা দেখে মনে হতে পারে যে ম্যানেজমেন্টে চুরি করে। তা আপনি এটা বলতে পারবেন না যে ম্যানেজমেন্ট চোর, এটা বলা যাবে না। বলতে হবে কি, আমার কাছে মনে হচ্ছে এখানে চুরি হতে পারে, এখানে চুরি হওয়ার চান্স আছে, এভাবে করে আপনাকে প্রেজেন্ট করতে হবে, বুঝছেন? আমাদের প্রফেশনাল যেটাকে বলা আপনার আইসিবি কোড অফ কন্ডাক্টের মধ্যে 5টা জিনিস আমরা পড়ছিলাম না, ইন্টেগ্রিটি, অবজেক্টিভিটি, এগুলো ছিল না? জি দাদা। ছিল। জি ভাইয়া। তার জি মধ্যে জি। সর্বশেষটা কি ছিল? প্রফেশনাল বিহেভিয়ার। প্রফেশনাল বিহেভিয়ার। তার মানে আমাদের সেন্টেন্সের মধ্যেও আপনি ধরেন যখন প্রফেশনাল লেভেলে যাইবেন, উঠবেন, তখন লেখার মধ্যে আপনার সেন্টেন্সেও প্রফেশনাল বিহেভিয়ার দেখবে, বুঝতে পারছেন? মানে আমার লেখা খাতার মধ্যেও আমার প্রফেশনাল বিহেভিয়ার জাজ করতে পারবে, এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, এমন ভাবে অ্যান্সার করতে হবে যাতে করে ওই যে কথায় বলে না যে সাপও মরে লাঠিও না ভাঙে, এরকম করে। ঠিক আছে, এবার আসেন তাহলে দি ম্যানেজমেন্ট প্রসেস। তার মানে আমি কাউকে ডিরেক্ট বলবো না যে আমি মানতাম না, বলতে হইব যে যদি সে ক্যাপাবল হয় তাইলে মানুন। এখন এবার আপনি যদি তারা না মানেন তাহলে আপনার তারা ইনডাইরেক্টলি বুঝে দেবো যে ইউ আর নট ক্যাপাবল, তাই আমি তোমার মানতেছি না, বুঝছেন? এবার মজা করে বলছি ভাইয়া। না না, এটা আমি বুঝছি, আমি তো বুঝছি, বাট আমি জিনিসটাকে বোঝানোর জন্য পুরাটা আপনাদেরকে এক্সপ্লেইন করলাম, ঠিক আছে? তো আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত তো জি। পড়া হয়েছে, আমরা কি আজকে আচ্ছা 4টা শেষ করে দিই? হ্যাঁ, এবার আসেন কোথায়, ম্যানেজমেন্ট প্রসেস গেল না, কতটুক গেছে? দাদা গোলটা শেষ করুন, গোলটা অর্গানাইজিং, গোলটা। কন্ট্রোলিং, লিডিং। কোনটা? ম্যানেজারিয়াল রোলস। ম্যানেজারিয়াল হ্যাঁ রুলস। এটাই। আচ্ছা রুলস, ওকে, হ্যাঁ রুলসটা শেষ করে ইনফরমেশন। দিই। হুম। Decision have been made regarding resource allocation, handling disturbances, negotiating, problem solving and acting in an entrepreneurial way. তার মানে কি, আমাকে আমার ডিসিশনটাকে মেড করতে হবে এই বিষয়গুলোতে, এটা হচ্ছে আমার ম্যানেজারিয়াল রোল। তার মানে একজন ম্যানেজার তার জায়গা থেকে যে কাজগুলা করতে পারে সেটাই হচ্ছে তার রোল। ক্লিয়ার? ভাইয়া এন্টারপ্রেনিউর Clear. ওটা মানে কি বুঝছো? আচ্ছা, এন্টারপ্রেনারিয়াল রোল মানে হচ্ছে, এন্টারপ্রেনারিয়াল মানে হচ্ছে উদ্যোক্তা সুলভ ভাবে। মানে ধরেন আপনি যদি ম্যানেজার হন, কিছু কিছু জিনিস আপনারা না বললেও আপনি করে ফেলবেন, এটাই হচ্ছে এন্টারপ্রেনারিয়াল ওয়ে, বুঝছেন? জি ভাই। ও উদ্যোক্তা শুরু। মানে হচ্ছে এখানে সবকিছু যে আপনারা বলি বলি করাইতে হবে বিষয়টা এমন না, আপনারা তো অথরিটি দেওয়া হয়েছে না? জি। তো যে পাওয়ার আছে সে আপনারা অথরিটি দিছে, এখন এবার আপনি আপনার মতো করে যেটা ভালো এটা করবেন, এটাই হচ্ছে এন্টারপ্রেনারিয়াল ওয়ে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। এবার আসেন ম্যানেজার ডু ইন টার্মস অফ, বলছে ওই যে হেনরি মিন্সবার্গ বলছে, দ্য ম্যানেজমেন্ট রাইটার, উনি রাইটার ছিলেন, ডিফাইন হোয়াট ম্যানেজার ডু ইন টার্মস অফ 3 কি রোল। তাহলে 3টা কি রোলের থেকে ম্যানেজার কি করতে পারে। একটা হচ্ছে কি ইনফরমেশনাল রোল,
এটা মানে হচ্ছে কি, ধরেন কোন একটা ম্যানেজারের সে একজন স্পোক পার্সন হিসেবে কাজ করে, তার ইনফরমেশন জানা আছে, ঠিক আছে, তার কি আছে, ইনফরমেশন জানা আছে, অর্থাৎ সে ইনফরমেশন জানে এবং দিতে পারে, এটাকে বলে ইনফরমেশন রুল। ক্লিয়ার? ধরেন আমি যদি আমার কথা বলি, আমি এখানে আপনাদেরকে যে পড়াচ্ছি এগুলাকে আমি ইনফরমেশন জানি না? জি ভাইয়া জানেন। জানি, এই ইনফরমেশনটাই আপনাকে ডেলিভারি করতেছি, ঠিক কিনা? জি ভাই। জি করতেছি, তাহলে এটা হচ্ছে আমার ইনফরমেশনাল রোল গেল। এবার হচ্ছে ইন্টারপার্সোনাল রোল। এটা কি? অ্যাক্টিং অ্যাজ লিডার ফর দেয়ার ওন টিম অ্যান্ড লিঙ্কিং দ্য ম্যানেজার অফ আদার টিম। এটা কি করে? একজনের সাথে একজনের কানেকশন করাই দেয়। কেমনে? এই যে ধরেন এখানে 6 জন, ধরেন আমি লিডার করাইলাম, হয়ে গেল কি, ধরেন কথার কথা 6 জন লিডার করাইলাম। 6 জন লিডারের মধ্যে একজন একজনরে হয়তো বলছে না 6 জন কেমনে হয়, ধরেন একজন বললো না 6 জন, আমার মাথায় আইডিয়া আসলো কি, যেহেতু সে বলছে 6 জন কেমনে হয়, আমি তারে আরেকজন বানাই দিই, 7 জন হয়ে যাক, সমস্যা নাই। তাহলে সে আর কইতো না যে 6 জন কেমনে হয়, ঠিক কিনা? বুঝেন নাই? সে এখন 6 জন কেমনে হয় বলতে পারে, কিন্তু সে যখন নিজে এই রোলে চলে আসবে তখন সে কি আর বলবে আমি 6 জন হলে মানি না? এখন তো না 7 ভাইয়া। জন, আর সেও এদের মধ্যে একজন আছে, ঠিক কিনা? তাহলে সে চুপ হয়ে যাবো না? তাইলে এবার কি হইলো, এই যে এবার আমি কি করলাম, 7 জন বানাই ফেললাম, বানাই একজনের সাথে একজনের কোঅর্ডিনেশন করাইছি, বুঝে দিলাম যে আপনারা সবাই ভাই ভাই, আপনারা বড় বড় পদে আছেন, আপনারা অন্যান্যদের থেকে ভালো, এটা কইছি এভাবে। আর আম জনতারে বলছি কি, মানে যারা লিডারে নাই তাদেরকে বলছি কি, যে আপনারা তাদেরকে মানেন, তাহলে কি হবে, তারা একটু বেশি জানে, তাদের থেকে আপনি আলাদা করে শিখবেন, আলাদা করে শিখলে দেন হচ্ছে যে আপনি ওই জিনিসটাকে ইউটিলাইজ করতে পারবেন। প্রথমবার তাদের কাছে ভুল ধরা পড়বে, তারপর সে ভুল আবার আমার কাছে আসবে, আমি আরো ভালো করে রিভিউ করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইন্টারপার্সোনাল রোল। ক্লিয়ার? তাহলে আমি আমার দলে যতজন আছে সবার একজনের সাথে একজনের ইন্টার কানেকশন করাই দিছি, এটা আমার ইন্টারপার্সোনাল রোল। বোঝা গেছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, এবার এবার হচ্ছে কি ডিসিশনাল রোল। ডিসিশনাল রোলে কি বলছে, আমি আমার যে রিসোর্স গুলো আছে এগুলাকে অ্যালোকেট করার দায়িত্ব আমার, আমি আমার কোন রিসোর্সে কোথায় ব্যবহার করব। কোথাও যদি ডিস্টারবেন্স হয়, মানে ধরেন এই যে একটু আগে দিয়ে কি হইলো, একজন বললো যে আমি মানি না, একজন বললো যে আগে তো আগে আগে আইতে হইবো নাকি, এখানে দুইজন দুইটা কথা বলছিল না? বলছিল কিনা? বলছিল। মানে আমি বলছি, দাঁড়ান দাঁড়ান, আমি কই আমি কই, ঠিক আছে? তাহলে এটা আমার কোন রোল ছিল? ডিসিশনাল রোল ছিল না? জি ভাই। ডিসিশনাল রোলের আন্ডারে ধরেন কথার কথা, এখন যদি এখানে আমরা সবাই মজা করছি, ধরেন সাব্বির ভাইও মজা করছে, আবার এটা সুব্রত শাহ ভাইও মজা করছে নাকি, এখন ধরেন কথার কথা, এটা আমরা মজা করি না, আমরা সিরিয়াস। তাহলে কি হইব, যে না এটা তো হইতে পারে না, আগে নেতা হইব। আরেকজন বলেছে না, নেতা কেমন আগে হইব, নেতা নিজে নেতা ঘোষণা করে, মানে এরকম। তাহলে কি হইব, এই তো লাগি গেছে, তাহলে এই জায়গায় আমি কি করতেছি, ঠান্ডা করে দিছি, এটা কি? ডিসিশনাল রুল। হ্যাঁ, তাহলে এবার এইটা বুঝে ভাইয়া গেছে। হ্যান্ডেল বলেন, বলেন। ডিস্টারবেন্স হয় না নাকি? এটাই তো হ্যান্ডেল ডিস্টারবেন্স, এটাই তো বললাম। হ্যান্ডেল ডিস্টারবেন্স তো ডিসিশনাল রোলের আন্ডারে না? জি জি। ওইটাই বলছি আর কি। তো যদি এটা তো ডিস্টারবেন্স ছিল না, এটা আমরা সবাই মজা করছি, সাব্বির ভাইও মজা করছে, সুব্রত সহ মজা করছে, বাট বুঝানোর স্বার্থে এটা আমরা এটা বললাম আর কি, ঠিক আছে? এবার কি হলো, নেগোসিয়েট। নেগোসিয়েট মানে কি, এখন ধরেন এখানে ম্যানেজার রাখা হয়েছে, এখন ম্যানেজার আমি কইছি একটা ম্যানেজার করবো কি একটা, তখন আমি কমো যে ভাই এটা তো এমনি করলে মনে হয় ভালো না, এটা মনে হয় এমনি করলে ভালো হয়, আমার একটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বুঝছেন? আর এই যে আমরা আর আপনারা তো সব এক, যা দেখেন এই যে আপনাদের ম্যানেজাররা মাঝে মাঝে কয় আর কি আপনার করে, যে আমার পুরা ধ্যান জ্ঞান সব তো তোমাদেরকে নিয়ে, টিমের চিন্তা ছাড়া তো আমার কোনো, মানে আমার তো ঘুমিয়ে আসে না, ঘুমাইতে গেলেও তোমাদের কথা ভাবি। তোমার কি মনে হয় তোমাদের বেতন ভাতা এগুলো নিয়ে আমি স্যারের সাথে কথা বলি না? এই যে 2 মিনিট আগেও স্যার আমার ঝাড়ি দিচ্ছে, তাও তমুও কথাই স্যারের কাছে কইছি। এগুলা কি? উনি একবার স্যারের লগে নেগোসিয়েট করে, উনি একবার আপনাদের লগে নেগোসিয়েট করেন, বুঝছেন? এবার যাতে করে আপনারাও ঠান্ডা থাকেন, আবার স্যারের সাথেও একটা সখ্যতা থাকে, দুইটাই। এটাই তেল হচ্ছে দিয়ে কি চলা। নেগোসিয়েট করা। না না, তেল কথা বলা যাবে না কি ভাই, আমরা তো আমাদের কথাবার্তার মধ্যে কি থাকতে হবে, 5 নাম্বারটা থাকতে হবে না? জি ভাই। প্রফেশনাল বিহেভিয়ার। এবার কি সলভ প্রবলেম কি হলো, সলভ প্রবলেম হচ্ছে যে এবার কোনো সমস্যা হয়ে গেছে, এটাতে ঠিক করতে হবে, শেষ। আর একটা এন্টারপ্রেনার, এটা তো আমি আগেই কই দিছি, তাই না? জি ভাই, উদ্যোক্তা যে সুলভ থাকতে হবে। উদ্যোক্তা সুলভ আচরণ, যে আমার মাথার মধ্যে টুস করে এটা করতে হবে সেটা করতে হবে, এই শেষ।
এটা হচ্ছে এন্টারপ্রেনার হিসেবে কাজ করা। তাহলে এই নিয়ে আমরা আমাদের ম্যানেজারের রোল পড়ে ফেলছি, তাই না? ক্লিয়ার তো? তাহলে Okay, দাদা। আগামী ক্লাসে কালচার থেকে হবে। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু কালচার খুবই ইম্পর্টেন্ট ছিল, এখানে বক্সটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে দাদা আমার প্রশ্ন আসছিল এই যে ইরেশনাল গোল দিয়ে আউটওয়ার্ড লুকিং কন্ট্রোল দিয়ে আসছিল আমার। এই জন্য বলছি যে এটা আমরা আগামী ক্লাসে শুরু করি, আজকে আর এটা না পড়াই, ঠিক আছে? ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন। আর আমাদের সাথে কারা কারা এনরোল নাই কিন্তু এনরোল করতে যাচ্ছেন তারা একটু হ্যান্ডলিস্ট করেন তো দেখি। আগের হ্যান্ডলিস্ট পাবলিক জন নামাই ফেলেন, মানে যারা করে ফেলছেন তারা নামান, যারা করেন নাই কিন্তু করতে চাচ্ছেন তারা কারা। মা এত ঘন ঘন আমি গেছে কেন? এইটা নাই, কি যেন বলে, সুবর্ণা নাই? আজকে তো ভাইয়া আমি তো অলরেডি এনরোল, এই জন্য ও আর আপনি ই এনরোল করে করলাম না। ফেলছেন, সরি আমি ভুলে গেছি। আচ্ছা দেখেন, ওকে ভাইয়া আমরা কি তাহলে সবগুলো হচ্ছে চ্যাপ্টারই পড়বো এখানে 16টার মধ্যে? কি? সবগুলো চ্যাপ্টারই পড়বো? হ্যাঁ সবই পড়বো, সবই পড়বো, এই ব্যাচে আমরা সবই পড়বো, আচ্ছা, ভাবলাম একটু মানে এই বাদ টাদ ব্যাচে দেওয়ার। সবই পড়বো। বইয়ের যে সাইজ দেখে তো হতাশ হয়ে যাইতেছে, হুম, মানে বইয়ের সাইজ দেখে তো ভয় পাইতেছি, এই জন্য বললাম আর কি। হেলদি না, বই, হেলদি সমস্যা বই। নেই, আমরা শেষ করবো সব। আর যেখানে যেখানে আমি বলবো, যে যেমন ধরেন এই যে সুব্রত সাহা বললো না দাদা এত না প্রশ্ন হয়েছে, এটা কি উনি আমার আগে বলছেন? আমি আগে বলছি যে এখান থেকে প্রশ্ন আসে, কে আগে বলছেন? আপনি আগে বলছেন। হ্যাঁ, তারপর বলছে না দাদা আমারও আসছে, তাই না? তো যেখানে যেখানে আমি এভাবে করে বলবো ওইখানে ওইখানে মাস্ট প্রশ্ন আসবে, এটার পাশে 5 স্টার দিবেন, কি দিবেন? 5 স্টার। হুম, ক্লিয়ার? যেমন ওই যে আজকে আমরা যখন বলছিলাম যে ওই উপরে একটা জায়গা ছিল তো, পাওয়ার গুলো লাইন ম্যানেজার ট্যানেজার এখান তো নাই প্রশ্ন, এবার পাওয়ার পাওয়ার এখান থেকে প্রশ্ন আসবে, লাইন ম্যানেজার ট্যানেজার এগুলো থেকে প্রশ্ন আসবে। তারপরে এটা কোন রোলে আছে, ডিসিশনাল, ইন্টারপার্সোনাল অর ইনফর্মাল, এটার প্রশ্ন আসবে। এগুলা মাস্ট প্রশ্ন আসবে, 5 স্টার দিয়ে রাখেন। ওকে দেন, তো ধন্যবাদ সবাইকে যারা যারা অ্যাড হতে যাচ্ছেন, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপে নক করার মাধ্যমে অ্যাড হতে পারবেন। ভালো থাকবেন সবাইকে, আজকের জন্য আমরা তাহলে এখানেই শেষ করছি।